ঠিক আছে, চলেন শুরু করা যাক। সবাই দুইটা খাতা নিয়ে রেডি? জি জি ভাই, রেডি। ভাইয়া। ঠিক আছে। ওকে। সো আমরা যেহেতু পরীক্ষার জন্য পড়বো, প্রথমত আমাদেরকে বুঝতে হবে আমাদের এই গ্রামার পড়ার উদ্দেশ্য কি। এই মুহূর্তে আমরা গ্রামার পড়ার উদ্দেশ্য কি? আইবিএর পরীক্ষায় বা ব্যাংকের পরীক্ষায় দুই ধরনের গ্রামারের প্রশ্ন আসে। একটা হচ্ছে ইরর ডিটেকশন আর একটা হচ্ছে সেন্টেন্স কারেকশন, তাই না? তাই তো, দুই জি ভাইয়া। ধরনের প্রশ্ন। একটার নিচে এবিসিডি করে দেয়া থাকে, বলা থাকে ইরর ডিটেকশন, যে কোন জায়গাটা ইরর আছে বলো তো, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে একটা সেন্টেন্সের অনেকগুলো ভার্সন দেয়া থাকে, দেখে দিয়ে বলে যে বেস্ট ভার্সনটা কোনটা, তাই না? এটাকে আমরা বলি সেন্টেন্স কারেকশন, তাই তো? জি 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 ভাইয়া। তো সেন্টেন্স কারেকশন সবসময় এটা মিন করে না যে এখানে যে যতগুলো সেন্টেন্স দেয়া আছে সবগুলাই ভুল। এটা মিন করে এর মধ্যে বেস্ট কোনটা। ঠিক আছে, ভুল হইতে পারে। তা আমরা এই পড়া শুরু করার আগে আমাদেরকে জানতে হবে যে সেন্টেন্স কারেকশনের প্রসেসটা কি। ইরর ডিটেকশন আর সেন্টেন্স কারেকশন মধ্যে একই কোশ্চেন, একদম একই কোশ্চেন, জাস্ট কনসেপ্ট একই, অ্যান্সার করার জন্য লজিক গুলা সব একই। আপনি একই গ্রামার পড়া দিয়ে এটা পারবেন, কিন্তু জাস্ট প্রশ্নের প্যাটার্নটা আলাদা। যেমন ধরেন ফিলিং দ্য গ্যাপস আর অ্যানালজি, যদি অ্যানালজি আইবিতে আসে না, সেম উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, এগুলো কিন্তু সেম কোশ্চেন, তাই না? মূলত আপনাকে শব্দের অর্থ জানা থাকলে আপনি সলভ করতে পারবেন, এই তো ব্যাপার নাকি? জি ভাইয়া। সুতরাং জি ভাই। সলভ করার প্রসেসটা কিন্তু একই। প্রশ্নের ধরন ভিন্ন, প্রশ্নের ফরম্যাট ভিন্ন, বাট সলভ করার জন্য যেই নলেজ লাগবে, যে স্কিল লাগবে, সেটা কিন্তু সেম। সুতরাং আমরা বলতে পারি এগুলো আসলে ইংলিশ গ্রামারের যেই বিভিন্ন ধরনের নিয়ম, সেই নিয়মগুলা চেক করার প্রশ্ন। ইটস নট অ্যাবাউট সেন্টেন্স কারেকশন আর এরর ডিটেকশন। তার মানে প্রথমত আজকে থেকে আপনার মাথায় থাকতে হবে যে ভাই এই নিয়মগুলো আসলে কি কি, যেগুলো আমার চেক করা লাগে। বুঝতে পারছি? ঠিক আছে। এর মধ্যে কমন কিছু জিনিস আমরা অলরেডি জানি, আপনারা নাম জানেন। তা আজকে থেকে আপনার কাজ হচ্ছে আপনি বাংলায় লিখবেন। একটা ডায়েরি বা প্যাড বা যে কোনো আপনার রাফ খাতারই মনে করেন কাভার পেজের উল্টা পাশটা একটা জায়গায় রাখেন, যে এইরকম যত জিনিস আমি পাবো যেটা আমার একটা সম্ভাব্য সেন্টেন্সে চেক করা লাগে, লিখে ফেলবেন। যেমন এক নম্বরে লিখতে পারেন যে আহ ধরেন ভার্বের সাথে এগ্রিমেন্ট মিলছে কিনা, তাই না? ঠিক আছে, এটা অনেক ভাবে আমরা চেক করি। কি চেক করি বলেন? একটা হচ্ছে ধরেন আমরা ভার্বের সাথে নাম্বার মিলছে কিনা, তাই না? ধরেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নাম্বার ভার্ব এগ্রিমেন্ট, এগুলা টার্ম গুলো কি আপনার পরিচিত? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে আই ডু, ইউ ডু, হি ডাজ, এই যে ভার্বের সাথে ইএস যোগ হবে, এই জিনিসগুলো আছে কিনা, এটাকে আমরা বলি সাবজেক্ট অনুযায়ী যেমন ভার্ব চেঞ্জ হয়, সেটা যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যে সাবজেক্টের সাথে ভার্বের ফরম্যাটে এগ্রি করছে কিনা। সিমিলারলি নাউন, নাম্বারের উপরে এটা অনেক সময় ডিপেন্ড করে, তাই না? যে উই যদি থাকে, মানে প্লুরাল থাকলে একরকম হইতে পারে নাউনের ফরম্যাট, ঠিক আছে, দে হইলে একরকম, হি হইলে আর একরকম। ব্যাপারটা বুঝছেন? এগুলো আপনারা অলরেডি জানেন, তাই না? ছোটবেলা থেকে এগুলো একদম কমনলি আমরা শিখে আসছি, তাই না? বাট জি ভাই। প্রথম একটা চেক করার পয়েন্ট হইতে পারে যে আমি দেখবো এই এগ্রিমেন্ট মিলছে কিনা। আপনি এটা এক লাইনে লিখে রাখতে পারেন যে ভার্বের এগ্রিমেন্ট মিলাইতে হবে, তাই না? দুই হইতে পারে টেন্স, যে আচ্ছা এটা কোন টেন্সে আছে সেটা চেক করব। এইরকম আপনার একটা লিস্ট, এই এই নিয়ম কিন্তু আসলে কারো হইতে পারে 20টা, কারো হইতে পারে 50টা। ক্লিয়ার? যে আপনি কি কি চেক করবেন। যেমন কেউ হয়তো একবারেই লিখতে পারে যে জাস্ট আমি ভার্বের এগ্রিমেন্ট মিলায় দেখবো। কেউ হয়তো লিখবে না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নাম্বার ভার্ব এগ্রিমেন্ট, এরকম। কেউ হয়তো এরকমও লিখবে যে না, ভেঙে লিখবে নাউন ভার্ব, প্রোনাউন ভার্ব, যে যার মতো করে চিন্তা করেন, কিন্তু আপনার লিস্টটা আপনার মতো করে ডেভেলপ করতে হবে। ক্লিয়ার? ভাই এটা কি বুঝতে পারছেন? জি ভাই। এইরকম জি আপনার ভাইয়া। হয়তো 30, 35, 50টা লিস্ট আসবে। এই লিস্টটা ধরে প্রত্যেকটা সেন্টেন্স চেক করাই হচ্ছে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেন্টেন্স কারেকশন প্রসেস, এটাই সেটা। ঠিক আছে, পুরো চ্যাপ্টার এক কথায় শেষ। আমি কি আপনাকে বুঝাতে পারছি জিনিসটা? জি ভাই। জি ভাই। তো আপনি যত পড়েন কোনো লাভ নাই যতক্ষণ না পর্যন্ত আপনি লিস্টটা বানাবেন, পার্সোনাল লিস্ট। এবং এই লিস্ট কি একদিনে হয়ে যাবে না, এই বইটা শেষ করতে করতে আপনার অলমোস্ট আপনার মতো করে একটা লিস্ট দাঁড়ায় যাবে। ক্লিয়ার? ভাই জি বুঝতে ভাইয়া। পারছি? জি ভাই। তো জি ভাই। আপনার এই বইটা পড়ার সময় উদ্দেশ্য কি, এই লিস্টটা ডেভেলপ করা। কারণ এই রুল টুল এগুলো সব আপনি জানেন, এসব নিয়ম কানুন সব জানেন। ইভেন কিছু নিয়ম আছে যেগুলো ভয়ঙ্কর টাফ, ওগুলো না জানলেও আপনি চান্স পাওয়ার মতো রুল আপনার শেখা হয়ে যাবে। কি বলছি বুঝছেন? কিছু নিয়ম আছে যেগুলো ভয়ঙ্কর টাফ, টাফ ওইগুলা না জানলেও আপনি চান্স পাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার এই যে রুলটা, এটা যে না থাকে আপনি পরীক্ষায় মোটামুটি মিলাতে পারবেন না। এটা গেল এক নাম্বার জিনিস, যে সেন্টেন্স কারেকশন প্রসেসের প্রথম কাবজাপ কি, যে আমাকে এই রুলটা ডেভেলপ করতে হবে। দুই,
ইংলিশ গ্রামারে কিছু টার্মিনোলজি আছে। টার্মিনোলজি মানে কি বলেন? যে এটা একটা স্পেসিফিক জিনিস মিন করে, ঠিক আছে? এই শব্দটার একটা স্পেসিফিক মিনিং আছে, আমি যেই মিনিংই ভাবি না কেন ওর মিনিং আসলে গ্রামারে একটা বিশেষ মিনিং আছে, তাই না? বুঝতে পারতেছেন? জি যেমন ধরেন ভাইয়া। যেমন ধরেন ক্লজ, যেমন ধরেন অ্যাডভার্ব, যেমন ধরেন ফ্রেজ। এই যে টার্ম গুলো ও তো একটা কিছু মিন করে, তাই না? অধিকাংশ ক্ষেত্রে আমরা এই জিনিসগুলা মুখস্থ করি, এই জিনিসগুলো আমরা অধিকাংশ ক্ষেত্রে মুখস্থ করার পরে ভুলে যাই। ভাই আবারও বলতেছি, আমার এখানে সবকিছুই আমি ফোকাস করবো। আপনি তো আর কোনোদিন গ্রামারের টিচার হওয়ার জন্য এই কোর্স করতেছেন না, করতেছেন? বলেন। না ভাই। না ভাই। তা আপনার এগুলো মুখস্থ করার দরকার নেই, বাট Transport. আপনার এই জিনিসটা চিনতে হবে। আপনার এগুলো মুখস্থ করার দরকার নাই যে ক্লজ কাকে বলে, বাট আপনার এই জিনিসটা চিনতে হবে যে এটার নাম ক্লজ, মানে এই জিনিসটা একটা সামথিং। আমি কিভাবে বুঝতে পারছি? জি ভাই। আপনার আসলে জি, জিনিসটা মুখস্থ করার দরকার নাই যে এটা ক্লজের ডেফিনেশন কি, অ্যাডভার্বের ডেফিনেশন কি, বাট আপনি যদি এতটুকু জানেন যে অ্যাডজেক্টিভ কি করে, অমুক অমুক তমুককে মডিফাই করে, ঠিক আছে? এই যারা মডিফাই করে তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এই জিনিসটুকু আপনার মাথায় থাকতে হবে। এখন আপনি সামহাও ভুলে গেলেন যে অ্যাডজেক্টিভ শব্দটা আপনার মনে নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। অ্যাডজেক্টিভ শব্দটা যদি আপনি ভুলে যান কোনো সমস্যা নাই, বাট আপনি তো পরীক্ষার হলে যখন এরকম একটা মডিফাই করা দেখবেন যে এ বিউটিফুল লেডি, আপনি তো বুঝতে পারবেন যে ভাই এই বিউটিফুলটা আসলে লেডির থেকে আলাদা একটা জিনিস, বুঝতে পারবেন না? বলেন। জি ভাই। জি এখন ভাই। আপনি যদি সেন্টেন্সে এইটা দেখেন যে এ লেডি বিউটিফুল, আপনার কাছে একটু ঘাপলা লাগবে না? জি ভাইয়া। জি ঘাপলাটা অবশ্যই ঘাপলাটা কোন জায়গায় বলেন? এ ঘাপলাটা কোন বিউটিফুল জায়গায়? লেডি হবে। স্ট্রাকচারে। Sequence এ। ঘাপলাটা হচ্ছে যে ভাই অ্যাডজেক্টিভ তো কখনো আগে দেখিনি, অ্যাডজেক্টিভ তো নাউনের পরে হয়, অথবা অ্যাডজেক্টিভের কথা ভুলে যান। আচ্ছা, যেই জিনিসটা এরকম মডিফাই করে ও তো সাধারণত পরে হয়, ও আগে কেন? আপনার কাছে এই ঘাপলাটা লাগতে হবে, বুঝতে পারছি? জি আপনার ভাই। জিনিসটার নাম অ্যাডজেক্টিভ জানার দরকার নাই, বাট আপনার কাছে এই ঘাপলাটা লাগতে হবে। আপনাকে এতটুকু বুঝতে হবে যে আরে ভাই এটা আগে হবে, ঠিক আছে? যে এটা আগে হয় এটা আমি জানি। কি বলছে বুঝছেন? আবার মনে করেন জি ভাই। অ্যাডভার্ব। অ্যাডভার্ব যেমন ধরেন একটা কমন উদাহরণ আপনারা পাবেন, গুড আর ওয়েল এর পার্থক্য। দুইটা একই মিনিং, ঠিক আছে, গুড আর ওয়েল, বাট দুইটা দুই রকম জিনিস, ঠিক আছে? তো এগুলো খুব পরে, এগুলো আমরা সামনে পাবো, পরিচিত জিনিসের মধ্যে আমাদের কিছু কমন মিস্টেক হয়, এগুলো আমরা দেখবো। বাট মনে করেন আপনি মনে করেন দেখেন এরকম, হি ইজ ওয়াকিং কুইক। আপনার শুনলে ঘাপলা লাগতে হবে যে না কুইকলি হবে, এখানে আসলে কুইকটা মিলে না। এই জিনিসগুলো আপনার আসলে কোথা থেকে আসবে? গ্রামার থেকে কোনোদিন আসবে না, আসবে রিডিং হ্যাবিট থেকে। গ্রামার শুধু আপনাকে বুঝাই দিবে, আপনি গ্রামারের রুল গুলো যখন পড়বেন আপনার মাথায় থাকতে হবে যে হ্যাঁ এইটা আসলে এরকম হয়। কিন্তু এই জিনিস আপনি রিডিং হ্যাবিট ছাড়া কোনোদিনই আপনার কাছে ঘাপলাটা মাথায় আসবে না, মানে ঘাপলাটা আপনার চোখে ইনস্ট্যান্ট ধরা পড়বে না। মুখস্থ বিদ্যায় যাইতে হবে, মুখস্থ বিদ্যায় গেলেই আসলে আর কোনোদিন হবে না। তো এই জন্য গ্রামার এবং রিডিং হ্যাবিট দুইটা একদম কো রিলেটেড। ক্লিয়ার? ঠিক আছে। আপনি ধরেন এই যে আবার অনেক অ্যাডভার্ব আছে যেগুলোর পরে মনে করেন আমরা মনে করি এল ওয়াই অ্যাড করলে অ্যাডভার্ব হয়ে যাবে, সবসময় সেটা হয় না। তো এই জিনিস আপনি রিডিং হ্যাবিট ছাড়া ডেভেলপ করতে পারবেন না। রুলটা হয়তো পারবেন কিন্তু রিডিং হ্যাবিট ছাড়া ডেভেলপ করতে পারবেন না। সো দ্য সেকেন্ড থিং, যা প্রথম যে রুলটা বললাম যে আপনাকে কিছু রুল বানাইতে হবে, সেকেন্ড যে জিনিসটা আপনাকে বলতেছি সেটা হচ্ছে আপনাকে টার্ম গুলো মুখস্থ করার দরকার নাই, বাট একটা সেন্টেন্সের এই ডিফারেন্ট পার্টস গুলো আপনাকে আলাদা করতে পারতে হবে, আইডেন্টিফাই করতে পারতে হবে। ক্লিয়ার? যে এইটা একটা পার্ট, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট পার্ট, এটা একটা, এইটার আলাদা একটা নাম আছে সামথিং গ্রামারে, আমি জানি না কিন্তু আছে, আমি বুঝতে পারতেছি এই এতটুকু থেকে এতটুকু আলাদা। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে জি পারছি। ভাইয়া। ঠিক আছে, এই জায়গাগুলো আপনাকে আ- আলাদা করতে পারতে হবে, ঠিক আছে? যেমন ধরেন আই লাভ ইউ, এখানে আই একটা জিনিস, লাভ একটা জিনিস, ইউ যে আর একটা জিনিস। আপনাকে এতটুকু যদি কেউ জিজ্ঞেস করে যে সেন্টেন্সটাকে ভেঙে ভেঙে বলো তো, আপনাকে আলাদা করতে পারতে হবে, ঠিক আছে? এখন চলেন সেন্টেন্স কারেকশন প্রসেসে এই দুইটা জিনিসের উদাহরণ আপনাকে দেখাই, তাইলে এই চ্যাপ্টার শেষ। যে এই যে কথাগুলো বললাম সেগুলো আসলে কোথায় অ্যাপ্লাই করব। আপনারা কিন্তু পুরো চ্যাপ্টার ভালো মতো মন দিয়ে পড়তে হবে, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে আমি যেটুকু যেটুকু বলছি আপনি একটু করে চলে যাবেন, তাহলে কিন্তু হবে না। আপনি আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া। আপনি কিন্তু বইটা একবার বাংলায় যাকে আমরা রিডিং পড়া বলি সেটা পড়বেন। এখানে একটা কোশ্চেন ফরম্যাট দেখাইছে, দেখায় আমি যেটা বলতেছিলাম যে এর নিচের এর মধ্যে কোনটা বেস্ট, তাই না?
তো আমি কোশ্চেন ফরম্যাটটা এখন যাচ্ছি না, আপনারা নর্মালি আপনার মতো করে দেখবেন, আমি সরাসরি চলে যাব সেন্টেন্স কারেকশন প্রসেস যেটা আমরা আলোচনা করতেছি। দেখেন একটু বড় করি, দেখেন বিকজ দ্য আদার টু ভার্বাল কোশ্চেন টাইপস, এটা জিম্যাট এর পার্সপেক্টিভে বলতেছে, আমাদের জন্য মিলে, তাই আমি বলতেছি ক্রিটিক্যাল রিজনিং এন্ড রিডিং কম্প্রিহেনশন requires so much reading, we are going to have to move quickly on sentence correction. ঠিক আছে, ইনফ্যাক্ট ইউ উইল নিড টু এভারেজ জাস্ট 1 minute and 20 seconds পার সেন্টেন্স কারেকশন কোশ্চেন। এটা আইবি এর জন্য সত্যি, আপনি 1 মিনিটের বেশি সময় পাবেন না। দেখেন এই যে এত বড় একটা প্রশ্ন করবেন, প্রায় 5টা অপশন, তার জন্য আপনি সময় পাবেন মাত্র 1 মিনিট। সো আপনার আলটিমেটলি তাহলে কি লাগবে বলেন, সময়ের মধ্যে শেষ করতে হলে কি লাগবে বলেন? রিডিং habit. স্কিল। Proper রাইট, reading রিডিং habit. রিডিং স্কিল, রাইট। সো গ্রামার আপনাকে অ্যান্সার বের করে দিতে পারবে, বাট সময়ের মধ্যে পারবে না। সময়ের মধ্যে বের করে দিতে পারবে কে? রিডিং স্কিল। রিডিং স্কিল। Reading ওকে, skill and নাও habit. আপনাদের জন্য এখনই একটা কাজ, আমার ঘড়িতে 10টা 11 বাজে, ঠিক 4 মিনিট সময় আপনার জন্য। এই স্ক্রিনে যা আছে, এটাকে বাংলায় ট্রান্সলেট করে ফেলেন, একদম ABCD ই পর্যন্ত। এটা স্ক্রিনে আসতেছে না, আমি এনে দিচ্ছি, জানেন, দেখি এই যে স্ক্রিন কি দেখা যায়, মানে জি ভাইয়া দেখা যায়। ক্লিয়ারলি রিড করা যায়? মানে একটু বড় করলে রি অপশনে থাকতেছে না স্ক্রিনে, তাই আমাকে ছোট করতে হয়েছে। দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, আপনাদের কাজ হচ্ছে ট্রান্সলেশন করবেন। 4 মিনিট সময়, 3 মিনিট এখন আছে। আক্ষরিক অনুবাদ হইতে হবে না, ভাবানুবাদ হইলেই হবে। 5টা অপশন এবং মূল যে কথাটা বলা আছে এটা ট্রান্সলেট করবেন। আপনার কিন্তু অ্যাকুরেট হইতে হবে তা না, এই কোশ্চেনটাও ভাই বানাইতে হবে না। খাতায় লিখবো? হ্যাঁ, খাতায় লিখবেন। কোনটা? আচ্ছা, 5টা অপশনও দরকার নাই, শুধুমাত্র এই প্রথম লাইনটা, মেইন লাইনটা খাতায় 1 মিনিটে করেন। অপশন গুলো দরকার নেই, শুধু প্রথম লাইনটা, অল দো উইলিয়াম সামথিং, বাংলায় লিখেন, বাংলায় এটা ট্রান্সলেশনটা লিখেন। হয়েছে কারো? জি ভাইয়া হয়েছে। আচ্ছা, ঠিক হয়েছে। আছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা খেয়াল করেন, আপনি যখন ট্রান্সলেট করতে যাবেন দেখবেন যে সেন্টেন্সটার মিনিং আসলে এখানে যেটা বুঝাইছে, যে একজন আর্কিটেক্ট, একজন মানুষ, তাই না, যদিও অলদো দিয়ে শুরু করছে, যে যদিও সে ন্যাশনাল রিকগনিশন প্রথমে পাইছিল মুভি সেট ডিজাইন করার জন্য, তাই না, ফিউচার জি জেনারেশন ভাই। তাকে জি আসলে, ভাইয়া। জি ভাইয়া। ফিউচার জেনারেশন তাকে মনে রাখতেছে কি হিসেবে? আর্কিটেক্ট হিসেবে অফ সাম স্ট্রাকচার, তাই না, একটা টাওয়ার, হ্যাঁ। একটা ক্যাম্পাস। এই মূল কথাটা তো এতটুকুই, তাই না? এটাই তো জি এখানকার। ভাইয়া। ভাইয়া। সো ভাই, সেন্টেন্স কারেকশন প্রসেসের একদম ফার্স্ট স্টেপ এইটা। সেন্টেন্সটাই কি বলতে চাইছে এই জিনিসটা আপনার মাথায় ঢুকে যেতে হবে। সেন্টেন্সটাই আসলে কোন মেসেজ কনভে করতে চাইছে সেটা আপনার মাথায় ঢুকে যেতে হবে। সেন্টেন্স কারেকশন শুরুই হয় এই জায়গা থেকে। আপনি এখন থেকে যত সেন্টেন্স কারেকশন বাসায় এই বইটা পড়ার সময় করবেন, ইচ এন্ড এভরি সেন্টেন্স কারেকশন বা এভরি কমপ্লেক্স সেন্টেন্স, সেটাকে আপনি ট্রান্সলেশন করে লিখে ফেলবেন 1 লাইনে, জাস্ট ওকে এটা এটা বলছে। এবার আসেন আমরা এটাকে একটু আইডেন্টিফাই করি। দেখেন, অলদো, এটা শুরুতেই বাদ হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে মানে এটা আসলে এখানে বুঝতেই পারছেন দুইটা সেপারেট সেন্টেন্সকে আমরা অলদো দিয়ে কানেক্ট করছি, তাই না? তাই তো, জি ভাইয়া। জি। দুইটা সেপারেট Complex সেন্টেন্স sentence. বলতে সেপারেট ঘটনা। একটা হচ্ছে যে প্যারাইডা আসলে ন্যাশনাল রিকগনিশন পাইছে মুভি সেট ডিজাইন করার জন্য, আর একটা ঘটনা হচ্ছে ফিউচার জেনারেশন তাকে আসলে মনে রাখবে আর্কিটেক্ট হিসেবে, তাই না? এই তো, মাঝখানে জি জি ভাইয়া। ভাই। ট্রেডিশনাল যে কথাবার্তা আছে সেগুলো হচ্ছে তার দুইটা ঘটনার এক্সাম্পল, তাই না, ন্যাশনাল মুভি সেট ডিজাইনের কিছু এক্সাম্পল, আর একটা হচ্ছে ওই তার আর্কিটেকচারাল কিছু স্ট্রাকচারের এক্সাম্পল, তাই না? তার মানে জি দেখেন ভাই। আসলে আমার বেসিক্যালি যে ইনক্লুডিং
এই যে না আর একটু যদি আমি বাদ দিয়ে দিই, আমার মূল সেন্টেন্সে কোনো সমস্যা হচ্ছে? একটু যদি বাদ দিয়ে দিই, সেন্টেন্সের মিনিং এ কোনো না প্রবলেম ভাইয়া। হচ্ছে? না হচ্ছে না, না রাইট? ভাইয়া, কোনো না প্রবলেম ভাইয়া। হচ্ছে না। ওকে, এরপরে খেয়াল করেন, ফিউচার জেনারেশনস রিমেম্বার হিম অ্যাজ দ্য আর্কিটেক্ট। পরের গুলো যদি বাদ দিয়ে দিই, আলটিমেটলি সেন্টেন্সের মিনিং যেটা বুঝাইতে চাইছে, কোনো প্রবলেম হচ্ছে? না ভাইয়া, কোনো সমস্যা না নেই। না ভাইয়া তো ভার্ব এবার আছে। এগুলা বাদ দিয়ে সেন্টেন্সটা পড়েন, সেন্টেন্সটা অনেক ছোট হয়ে যাবে এবং সেন্টেন্সের স্ট্রাকচারে কোনো চেঞ্জ হবে না। খেয়াল করে দেখেন, মূল স্ট্রাকচার সেম থাকতেছে, তাই না? অলদো পেরেরা ফার্স্ট গেইন ন্যাশনাল রিকগনিশন ফর হিজ মুভি সেট ডিজাইনস, এতটুকু লিখেন। ফিউচার জেনারেশনস রিমেম্বার হিম অ্যাজ অ্যান আর্কিটেক্ট, মনে করেন, বা অ্যাজ দ্য আর্কিটেক্ট অফ ট্রান্সমারিয়া টাওয়ার, এতটুকু মনে রাখেন। এই এত মানে একদম সিম্পল একটা ফরম্যাটে নিয়ে আসে, ঠিক আছে? বাকি সব বাদ দিয়ে দেন, অপ্রয়োজনীয় বা বাড়তি অংশগুলো বাদ দিয়ে দেন, সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক রেখে এতটুকু করেন। করছেন? লিখছেন খাতায়? জি ভাই। জি। সেন্টেন্স এবার ছোট হয়ে গেছে এবং সেখান থেকে ইরর ডিটেক্ট করা অনেকাংশে ইজি হচ্ছে, মানে স্ট্রাকচারটা, মূল স্ট্রাকচারটা। এবারে চিন্তা করেন, পেরেরা ফার্স্ট গেইন ন্যাশনাল রিকগনিশন ফর হিজ মুভি সেট ডিজাইনস, ঠিক আছে? এই সেন্টেন্সটুকু মধ্যে আসলে আমাদের এবার এই সেন্টেন্সটাকে আপনি চিন্তা করেন যে এখানে আসলে গেইন, তার মানে এটা পাস্ট টেন্স, তাই না? ঠিক আছে, খেয়াল করে জি দেখেন, ভাইয়া। তাই তো? এটা পাস্ট টেন্স। এইটা যদি পাস্ট টেন্স হয়, ঠিক আছে, পরের কোনো কিছুর সাথে পাস্ট টেন্সের রিলেশন আছে কিনা আমরা খুঁজবো, যে পরের ঘটনাগুলো পাস্ট টেন্সে হওয়ার দরকার আছে কিনা, সেটা আমরা একটা হিন্ট পাওয়া যাচ্ছি, তাই না? তো একটা সেন্টেন্সের কিছু অংশ আমাদের পরবর্তী অংশগুলোর জন্য আমাদেরকে কিছু হিন্ট দিবে। তো আমাদের অলওয়েজ ফার্স্ট কাজ হবে সেন্টেন্সটাকে যত ছোট করে নিয়ে যেতে পারে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা এইমাত্র যখন স্ট্রাকচার ছোট করছি, এই সেন্টেন্সে যে জায়গায় আমাকে ইরর ডিটেক্ট করতে বলছে, মার্ক করে দিচ্ছে, ওই পার্টটা তো বাদ হয়ে গেছে, তাই না? ওই পার্টটা বাদ হয়ে গেলে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? ওই পার্টটা আমরা অপশন হিসেবে চিন্তা করব, তার আগে আমরা ওই পার্টটার উপরে কারা কারা ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা তো বের করতে হবে, তাই না? আন্ডারলাইন কোথায় আছে এটা সবসময় ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ওই আন্ডারলাইন পার্টটার উপরে কারা কারা ইম্প্যাক্ট ফেলতে পারে। ক্লিয়ার? জি ভাই। জি। এবারে চলেন আমরা এই অংশটা দেখবেন, আমি জাস্ট বই থেকে আপনাদেরকে দেখাই। একদম খুবই সিম্পল, মানে প্রসেসটা যদি আপনি একবার ধরতে পারেন, দেখবেন গ্রামার সবকিছু আপনার মুখস্থ না, এটা একটা এলিমিনেশন প্রক্রিয়া, আমরা এগুলো অ্যান্সার করব। অলওয়েজ সেন্টেন্স কারেকশন প্রসেস, অলওয়েজ আমরা এলিমিনেশন প্রক্রিয়া, ইরর ডিটেকশন, এলিমিনেশন, যে এখানে ইরর আছে নাই তাহলে এটা, বা এখানে একটা ইরর আছে, ওকে এটা ক্রস, এখানে ইরর আছে এটা ক্রস, না এখানে ইরর নাই। ইরর ডিটেকশনে যেটা হয় উল্টা, এখানে ইরর নাই তাই আমি ওটাকে রাখি, রাইট? প্রত্যেকটা ধরে ধরে চেক করি যে এতে কি ইরর আছে, নাই, বিতে কি ইরর আছে, নাই, ওকে সিতে একটা ইরর পাইছি, আচ্ছা এখন এটা অ্যান্সার না, দেন ডিতে দেখবো, আরে ডিতে তো কনফার্ম ইরর আছে, না তাহলে সিটা হবে না, ডি ইরর, কারণ আমি ডিতে একদম কনফার্ম জানি এটা ইরর। সি এরটা আমি 100% শিওর ছিলাম না। এইভাবে করে আগাইতে হবে। সেন্টেন্স কারেকশনেও তাই। এটা আমরা একটা জিনিস একটু দেখবো, ঠিক আছে? সো এটা আপনাদের জন্য, এই জায়গাটা, এই এক্সাম্পলটা খুব ক্লিয়ারলি মন দিয়ে পড়বেন, ঠিক আছে? আমি নেক্সট দিন এটা আপনাদের সাথে আবার ফিডব্যাক নিব যে সেন্টেন্স কারেকশন প্রসেসটা বুঝতে পারছেন কিনা, ঠিক আছে? ক্লিয়ার? যে এইখানে আমি যেভাবে আপনাকে, আমি কিন্তু অর্ধেক পর্যন্ত অলরেডি আপনাকে আগায় দিচ্ছি যে সিম্পলিফাই কিভাবে করবেন, দেন বাকি এই জায়গায় টোটাল যে যে প্রসেস গুলো অলরেডি আমি আপনাদেরকে ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে? এই দেখেন, হিয়ার ইজ দ্য বেসিক প্রসেস, যেটা বলতেছে ইটস ভেরি সিম্পল। দেখেন, টেক এ ফার্স্ট গ্ল্যান্স, একটা কথা আটকে আছে। ওকে জাস্ট এ মিনিট। তাসফিয়া কিছু একটা বলছিলেন, দ্য অ্যান্সার কুড বি সি। আচ্ছা ভাই, আপনারা ক্লাস করার টাইমে মেসেঞ্জারে কেউ মেসেজ দিবেন না, মানে চ্যাট বক্সে কেউ মেসেজ লিখবেন না। কথা শুনতে পাচ্ছেন সবাই? ভাই শুনতে পাচ্ছি। ভাইয়া, এটা জি ভাই, এখন শোনা আসতেছে। যাচ্ছে। ওকে, দেখেন, টেক এ ফার্স্ট গ্ল্যান্স, এই কাজটা তো একটু আগে আমরা করছি, তাই না? রিড দ্য মিনিং, আমি আপনাদেরকে ট্রান্সলেশন কেন করতে বলছিলাম? রিড দ্য মিনিং, সেন্টেন্স মিনিং বোঝার মিনিংটা জন্য। ক্লিয়ার হয়েছে না। আচ্ছা, মিনিংটা মিনিং ক্লিয়ার বোঝা করে দেন। যায়। এবার দেখেন, মিনিংটা বোঝার জন্য। রাইট, ফাইন্ড এ স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট বের করার জন্য আমি সেন্টেন্সটাকে একটু সিম্পলিফাই করতে বলছিলাম, তাই না? ঠিক আছে, জি। এরপর হচ্ছে এই যে বললাম এলিমিনেট অর ইগনোর, মানে এলিমিনেট মানে আলটিমেটলি আমি এলিমিনেট করে করে আগাবো। তো এখানে আসলে এর পরের অংশটি না, মানে এই চার চার নাম্বার প্রসেস নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, এটা এক্সপ্লেনেশনে গেলে ক্লিয়ার হয়ে যাবে। বাট প্রথম অংশগুলো বুঝছেন? আমাকে জি আসলে ভাইয়া। সাথে সাথে একবার পড়ার পর জি ওটার ভাইয়া। পসিবল মিনিং কি হইতে পারে এটা আমাকে বাংলায় চিন্তা করে ফেলতে হবে, ঠিক আছে? এটা আপনি প্রথম দিকে লিখে লিখে করবেন, কিছুদিন পরে দেখবেন আর লেখা লাগতেছে না, ঠিক আছে? কিছুদিন পরে দেখবেন আর লেখা লাগতেছে না। ওকে, তাহলে এই এক্সাম্পলটা আপনারা একদম এই যে স্টেপ 1 স্টেপ 2 এরকম করে করে পুরাটা একবার করে দেখে ফেলবেন। ক্লিয়ার? ঠিক জি আছে, ভাই। দেন এটা আপনারা এখানে
এই বইটা সবচেয়ে ভালো দিক কি জানেন, এই একটা ছোট জিনিস নিয়ে এত কথা বলছে, মানে আপনাকে বুঝায় ছাড়বে এরকম একটা ব্যাপার। তো আমি কিন্তু আপনাকে অলমোস্ট 50% আগায় দিছি যে কি করতে হবে। এই চ্যাপ্টারে কিন্তু আমরা কোনো গ্রামার শিখতেছি না, এই চ্যাপ্টারে আমরা কি করতেছি, পরীক্ষায় একটা সেন্টেন্স কারেকশন কিভাবে অ্যান্সার করতে হয়, কিভাবে কারেক্ট অ্যান্সারটা খুঁজে বের করতে হয় সেটা করতেছি। ক্লিয়ার? বুঝতে পারছি? আর আমাদের আলটিমেট টার্গেট তো পরীক্ষায় পারা, তাই না? আলটিমেট টার্গেট তো পরীক্ষায় পারা। ঠিক আছে, আচ্ছা এবারে আসেন, এই যে এতটুকু আমি আলাপ করার পরে কেন পুরোটা শেষ করলাম না এটা বলেন। এই যে এতটুকু আলাপ নিজে করার করে পরে দেখতে হবে বাকিটুকু, দেখেন যে এই কিভাবে প্রশ্নের কি অ্যান্সার হচ্ছে। এখানে দেয়া আছে, বইয়ে লেখা আছে, আমি চাইলেই আপনার সাথে ডিসকাস করে যাইতে পারি, কিন্তু কেন শেষ করলাম না? শেষ না করার কারণটা হচ্ছে এই রিডিং জায়গায় হ্যাবিট। বাকিটুকু আসলেই নিজে পারার মতো, সো এতটুকু আমি আপনার হাতে ছেড়ে দিচ্ছি। সো রিডিং হ্যাবিট একটা তো অটোমেটিক হবে, আর আপনার নিজেরও জিনিসগুলোর সাথে অ্যাডপ্ট করা হবে, যে পরীক্ষার হলের যে এই যে এখান থেকে ডেটা রিট্রিভ করতে পারা, যে কি বলছে সেই জিনিসটা আপনার প্র্যাকটিস করা হয়ে যাবে। ক্লিয়ার? এটাই কারণ, আর কিছু না। আপনি যখন এই জিনিসটা সিমুলেট করে, এটাকে নর্মালি সিমুলেট করা বলে, যে আমি একটার পর একটা ধাপে ধাপে পুরো জিনিসটা পরীক্ষার হলে যাই হতো, তাই এখন আপনি সিমুলেট করবেন নিজে নিজে, স্টেপ বাই স্টেপ যখন করতে থাকবেন দেখবেন এই যে দেখেন বিসি বাদ হয়ে গেছে। এইটাই আলটিমেটলি, এটা হচ্ছে কি আপনার মস্তিষ্কের মধ্যে পরীক্ষার হলে যা হবে বা একটা সেন্টেন্স কারেকশন করার সময় যা হবে, সেটা এখানে আলটিমেটলি এবার বইয়ে লিখে লিখে আপনার সামনে আগাইছে। ক্লিয়ার? দেখেন এবার এ বাদ হয়ে গেল, এরকম করে করে আলটিমেটলি আমরা আগাবো। দেখেন এই যে এবার খেয়াল করেন, একটু আগে আমি যেটা বলছিলাম, বেস্ট ডাজ নট মিন আইডিয়াল। আমি একটু আগে আপনাকে বলছিলাম যে সিতে ইরর হইতে পারে, কিন্তু না, আমরা দেখলাম যে ডি 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 আসলে, তখন আমি বুঝে যাবো না সি তাইলে না, এখানে ডি অ্যান্সার। তো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, আপনার কাছে যেটা বেস্ট মনে হইতে পারে, মানে বেস্টটা সবসময় আইডিয়াল হবে এমন না। বেস্ট অ্যান্সার একদম আইডিয়াল মিনিং এ যা আসতেছে সেটা বেস্ট অ্যান্সার নাও হইতে পারে। কেন? একটা জিনিস চিন্তা করেন, বাংলা ভাষার পার্সপেক্টিভে যদি বলি, ঠিক আছে, আমি ভাত খাই, সরি আমি পানি খাই আর আমি পানি পান করি, দুটার মধ্যে কোনটা কারেক্ট? পান আমি করি। পান করি। পান করি। রাইট, করি বাট পানি। আপনি সব সময় হয়তো বিভিন্ন বই পুস্তকে আমি পানি খাই দেখে আসবেন, নাটক সিনেমা দেখলে আমি পানি খাই দেখে আসবেন। তো এইটা আসলে এরকম একটা এক্সাম্পল, ঠিক আছে, যেটা আপনার কাছে বেস্ট মনে হচ্ছে বা আইডিয়াল মনে হচ্ছে সেটা নাও হইতে পারে কারেক্ট অ্যান্সার। আবার যদি অপশনে আমি পানি খাই এটাই থাকে, আমি পানি পান করি না থাকে, তাহলে কোনটা অ্যান্সার? আমি পানি খাই এটাই তো অ্যান্সার, তাই না? তো এখানে আসলে হ্যাঁ আমাকে ভাইয়া। অলওয়েজ পার্সপেক্টিভটা বুঝতে হবে, মিনিংটা বুঝতে হবে। ঠিক আছে, চেলসি আপনাকে ক্লাস থেকে বের করে দিছিলাম, আপনি কি সেটা বুঝতে পারছিলেন? স্যার ভাইয়া আমার এখানে তো সাউন্ড নাই এখন আর। না, আপনাকে বের করে দিছিলাম কারণ আপনি কাউকে মোবাইল নাম্বার দিচ্ছিলেন ক্লাসের মাঝখানে। ঠিক আছে, তো হ্যাঁ এরপরে ভাইয়া তখন আমি, হ্যাঁ আপনি বের করে যখন আপনি দিয়েছেন তখন খেয়াল করছিলাম। আপনি যেহেতু আপনাকে অলরেডি ওয়ার্নিং দিতেছি, আপনি আর কিছু বললেন না, আপনি চুপচাপ কথা শুনেন। ঠিক আছে, নেক্সট টাইম যখন ক্লাসের বাইরে কোনো কাজ করবেন, ক্লাস থেকে বের হয়ে গিয়ে কাজ করবেন, পরে এসে আবার জয়েন করবেন। ওকে, এবার আসেন সেন্টেন্স কারেকশন টাইমিং। ঠিক আছে, আচ্ছা এই টাইমিং অলরেডি আমরা জানি যে আমরা 1 মিনিট 20 সেকেন্ড, এবার আপনারা ধরে নেবেন 40 সেকেন্ড সময় পাবেন, 1 মিনিট সময় পাবেন হাইয়েস্ট। ক্লিয়ার? এই টাইমিং এর ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপরে ইউজিং দিস বুক তো খাবি যাবে, এগুলোর খুব একটা দরকার নেই। আর হাউ টু গেট বেটার এই জিনিসগুলো অবশ্যই পড়বেন। ঠিক আছে, এই যে এই প্রসেসটা অবশ্যই অবশ্যই পড়বেন। এখানে আসলে গ্রামার রিলেটেড আমি যতটুকু আপনাকে ধরায় দেওয়ার দরকার ছিল সেটা মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, এখানে ইনিশিয়ালি এই চ্যাপ্টারটা পড়তে গেলে 1-2 লাইন অনেক কিছু বুঝবেন না, ওইটা বোঝার দরকার নাই। কেন বুঝবেন না আর কেন বোঝার দরকার নাই সেটা বলি। যেমন ধরেন এখন এখানে প্যারালালিজমের একটা এক্সাম্পল বলছে, আপনি এখন এটা বুঝতে পারবেন না কারণ আমরা তো প্যারালালিজম ধরেন পড়ি নাই বা ক্লিপস তো ফেলে পড়ছি। ঠিক আছে, বাট এই সেন্টেন্স কারেকশন প্রসেস চ্যাপ্টারটা আমরা প্রত্যেক চ্যাপ্টার শেষ করার পরে এসে একবার পড়ে যাব। ক্লিয়ার? কেন বলেন? প্রত্যেক চ্যাপ্টার শেষ করার পরে আমরা এটা একবার করে পড়ে যাব, কেন বলেন? কোয়েশ্চেন বোঝার জন্য। রাইট, আমরা For getting যতটুকু better যতটুকু understand. যতটুকু পড়ছি সেটা এইখানে কিভাবে মেলে। ক্লিয়ার? কোন জায়গায় মিলবে সেটা খেয়াল করেন। এই যে আপনার যে একটা পার্সোনাল রুলের লিস্ট হবে না, সেই রুলের লিস্টেই তো আসলে আমরা অ্যাপ্লাই করবো এই জায়গাতে। দেখেন এই যে 4 নাম্বার স্টেপে যেটা এটা বলছিল, 4 নাম্বারই দেখেন এলিমিনেট এন্ড ইগনোর। ঠিক আছে, আমার রুলগুলো যখন আমি একটা করে রুল চেক করলি তো বের হয়ে যাবে এটা কি কারেক্ট অর ইনকারেক্ট, রাইট? বুঝতে পারছেন? সো বেসিক্যালি আপনি এই চার জি ভাইয়া। নাম্বার পয়েন্টটার জন্য একটা চেক লিস্ট ডেভেলপ করতেছেন এই গ্রামার পড়ার সময়। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। জি এই চ্যাপ্টার মোটামুটি আপনার জন্য পরীক্ষা পারার জন্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, এই যে এই টোটাল জিনিসগুলো, যে ক্লু এন্ড পসিবল ইমপ্লিকেশন, মোটামুটি খুব সহজ জিনিস আলাপ করে দিছে, একবার দেখলেই হয়ে যাবে।
এটা নিয়ে আর খুব বেশি আলোচনা নাই, আমরা এবার এক্স্যাক্টলি আমাদের মানে গ্রামার পড়াশোনায় ঢুকে যাচ্ছি। ঠিক আছে, গ্রামার পড়াশোনা মানে এক্স্যাক্টলি ইংলিশ গ্রামার যে রুলস গুলো আমরা পড়বো সেই রুল গুলোতেই ঢুকে যাচ্ছি। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমাদের গ্রামার এন্ড মিনিং। ঠিক আছে, এই প্রথম তিনটা চ্যাপ্টার খুব সহজ, এগুলো আসলে আপনাকে রিডিং হ্যাবিটটা ডেভেলপ হয়ে গেলে পরের গুলা এই চ্যাপ্টার পরে বই পড়ার সময় আপনার কখনোই মনে হবে না যে কঠিন। আপনারা যারা ক্যাট ক্লাস করতেছেন আমার সাথে ক্যাট ম্যাথের, তারা তো দেখতেছেন যে আসলে পড়ার সময় খুব একটা কঠিন মনে হচ্ছে না, হচ্ছে কি মানে স্লোলি প্রথম দিকে যখন আগেছে এখন একটু কঠিন টপিক আসছে, বাট সিমিলার হবে। আপনার আসলে ইংলিশ গ্রামার অতটা কঠিন মনে হবে না, কিন্তু পরীক্ষায় পারার জন্য ওই প্র্যাকটিসের প্রেশারটা আস্তে আস্তে দিব, যেটা ম্যাথে এখন দিচ্ছি, তখন হয়ে যাবে, সমস্যা নেই। আর একটা জিনিস, আপনারা প্রথমেই কি ওই 15 দিন পরে এক্সপেক্ট করবেন না যে ভাইয়া আমি তো পারি না, আমার তো পারার কথা ছিল। ভাই ডেফিনেটলি আপনি 15-20 বছরে যে জিনিস শিখতে পারেন না, আপনি 15 দিনে যদি এক্সপেক্ট করেন এখন শিখে যাবেন, হবে না। আপনি 15 দিনে দেখবেন কি আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, আপনি আগের চেয়ে আগে যেসব জায়গায় আপনার কনফিডেন্স ছিল না সেই জায়গাগুলোতে আপনি এখন কনফিডেন্টলি উইকনেসটা আইডেন্টিফাই করতে পারতেছেন কি, এবং সেই উইকনেস গুলো দূর করা হচ্ছে কিনা। আমি কি আপনাকে বুঝাতে পারছি ভাই? আপনি কি কি চেক করবেন সেটা জি বুঝতে ভাইয়া পারছেন? বুঝতে পারছি। তো আপনি এখনই যদি পরীক্ষার প্রশ্ন ভাই আমি তো পারি না এরকম চিন্তা করলে হবে না। ওকে, স্ক্রিনটা খেয়াল করেন, আমি যে দুইটা জিনিস আপনাদের অলরেডি গুলো ভূমিকা আমি বলে আসছি ক্লাসের শুরুতে, গ্রামার এন্ড মিনিং। ঠিক আছে, দেখেন, ডাজ দ্য সেন্টেন্স অ্যাডার টু দ্য রুলস অফ স্ট্যান্ডার্ড রিটেন ইংলিশ, মানে যেই সেন্টেন্সটা আমাকে দেয়া আছে সেটা কি ইংলিশ স্ট্যান্ডার্ড রিটেন ইংলিশের রুলটা মেনে চলে, এটা আমাকে চেক করতে হবে। মিনিং, ডাজ দ্য সেন্টেন্স ক্লিয়ারলি ইন্ডিকেট দ্য অথরস ইন্টেন্ডেড মিনিং, এই যে এখানে ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে একটু আগেই বলছিলাম আমরা আক্ষরিক অনুবাদ করব না, আমরা কি করব, ভাবানুবাদ, রাইট? ভাবানুবাদ, বুঝতে পারতেছেন? তো আপনি যখন জি একটা ভাই। ভাইয়া সেন্টেন্স কারেকশন বা ইরর ডিটেকশনে একটা জিনিসকে কারেক্ট অথবা ইরর বলবেন, দুইটা জিনিসই কিন্তু মিলতে হবে, গ্রামারও ঠিক থাকতে হবে, মিনিংও ঠিক থাকতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? জি যেমন ধরেন আমিও তো আপনাকে একটা সেন্টেন্স বলে দিলাম, আমার উদ্দেশ্য ছিল আমি ভাত খাই এটা বলা, ঠিক আছে, কিন্তু আমি দিয়ে দিলাম হি ইট রাইস। ধরেন সে ভাত খায়, হি ইট রাইস, এটা গ্রামাটিক্যালি ভুল, তাই না? তাই তো? আমার মনে জি করেন জি ইট ভাইয়া রাইস, ভাইয়া। ইট রাইস এটা নিচে হুম। আন্ডারলাইন করা, ইট রাইস এটা নিচে আন্ডারলাইন করা। আপনি দেখলেন অপশনে গিয়া হি ড্রিঙ্কস ওয়াটার, এটা একটা অপশন আছে, আপনি এটা দাগায় দিয়ে আসলেন, এটা হবে না, কেন হবে না বলেন? কারণ চাইছে রাইসের মিনিং মিলতেছে না ভাই। রাইট, মিনিং এ চেঞ্জ হয়ে গেছে, মিনিং এ চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? তো এটা মাথায় রাখতে হবে। সো সেন্টেন্স কারেকশন মানে কিন্তু গ্রামার পড়তেছি ভাই, গ্রামার গ্রামার এটা কিন্তু না। এখন আসেন, এই মিনিং আসলে জগতে কোনোদিন মুখস্থ করে পারা যায় না। মিনিং একমাত্র রিডিং হ্যাবিট বাড়াইতে থাকলেই বোঝা যায়, যে একটা দুইটা ওয়ার্ড বা সামথিং মিসিং থাকলেও আপনি এর পসিবল মিনিং গেস করতে পারেন, রাইট? যেই কাজটা আপনাদের দেখেন আমি সেন্টেন্স কমপ্লিশনের ওই 28 মিনিটের ক্লাসটায় বলছি যে সেন্টেন্স কমপ্লিশন কিভাবে করে, সেম আপনাকে এইমাত্র একটু আগে বাংলা ট্রান্সলেশনটা কেন করাইছিলাম একটু আগে বুঝতে পারছেন এবার? জি ভাইয়া আগেই আপনাকে মিনিংটা শিওর হয়ে নিতে হবে যে অথর কি বলতে চাইছিল, হোয়াট ওয়াজ হিজ ইন্টেন্ডেড মিনিং, ইন্টেন্ড মানে কি, তার উদ্দেশ্য কি ছিল, তাই না? ঠিক আছে, ওকে, এই দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, বাকিটা নিজেরা পড়ে পড়ে আগায়েন, কোনো সমস্যা নেই, আমি মূল পারপাসটা ধরাই দিলাম। ঠিক আছে, ওকে, নেক্সট আগায় চলেন, গ্রামার এ ক্লোজার লুক। তো এখানে আসলে আহ এই যে আমরা এই 5টা জিনিস শিখবো, যেটা আপনাদেরকে অলরেডি বলছি মুখস্থ করার দরকার নাই, বাট খাতা কলমে লিখে নেন। মানে খাতা কলমে আর লিখতে হবে না, ক্লাসে পরে লিখলে হবে, লেখার দরকার নেই। বাট এই 5টা জিনিস আমাদেরকে খুব ভালো মতো আইডেন্টিফাই করতে পারতে হবে, নট মুখস্থ। ঠিক আছে, ক্লজ কি জিনিস আপনার জানার দরকার নাই, বাট একটা জায়গায় দেখলে বুঝতে হবে যে এতটুকু মিলে একটা ক্লজ। ক্লিয়ার? কি বলছি বুঝছেন? জি ভাইয়া তো এই যে ক্লজ, এ ক্লজ ইজ এ সেট অফ ওয়ার্ডস দ্যাট কন্টেইনস এ সাবজেক্ট এন্ড এ ওয়ার্কিং ভার্ব। ঠিক আছে, মানে এখানে দুইটা দুইটা মেজর জিনিস কি বলেন, সাবজেক্ট আর ভার্ব। ঠিক আছে, ওয়ার্কিং শব্দটা আপাতত মাথায় রাখেন, বাট দরকার নেই, চিন্তা করতে মানে একটা ক্লজের মধ্যে কি থাকবে, একটা সাবজেক্ট আর একটা ভার্ব। তাহলে দেখেন নিচে কিছু ক্লজের উদাহরণ দিচ্ছে, শি অ্যাপ্লাইড ফর দ্য জব। ঠিক আছে, এখন দেখেন কি, এই যে এবার দেখেন যারা কিন্তু ভেঙে ভেঙে আলোচনা করছে, দ্যাটস ওয়াই আমি আপনাকে এই জিনিস জায়গাগুলো দেখেন, এটা কিন্তু কমপ্লিট একটা সেন্টেন্স হয়ে গেছে না, শি অ্যাপ্লাইড ফর দ্য জব, হয়ে গেছে জি কিনা? ভাইয়া বাট এটা একটা ক্লজ, একটা সেন্টেন্স একটা ক্লজ হইতেই পারে, আবার এরকম একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের পার্টও হইতে পারে, তাই না? পারে কিনা? জি ভাইয়া ধরেন আমি যদি এটাকেই বলি শি অ্যাপ্লাইড ফর দ্য জব, এটার দুই পাশে কোলন দিয়ে বললাম দিস ইজ এ সেন্টেন্স। শি অ্যাপ্লাইড ফর দ্য জব, দুই পাশে কোলন দিয়ে বা হাইফেন দিয়ে বললাম ইজ এ সেন্টেন্স।
তখন কি সে অ্যাপ্লাইড ফর দ্য জব একটা সেন্টেন্সের পার্ট হয়ে গেল না? জি ভাইয়া সাবজেক্ট হয়ে গেছে। রাইট, সে নিজে একটা সাবজেক্ট হয়ে গেছে। সো এই যে এই ব্যাপারগুলো এগুলো আপনাকে মাথায় রাখেন। এবার বাকি যা বলছে এগুলো আপনি মোটামুটি নিজেই বুঝবেন। বাট ক্লজের তাহলে কমন জিনিসটা কি আপনাকে কি মাথায় রাখতে হবে? ক্লজ, খাতায় লেখেন ক্লজ ইকুয়ালস টু সাবজেক্ট প্লাস ভার্ব। এগুলো কিন্তু যেভাবে লিখতেছেন সাবজেক্ট প্লাস ভার্ব মানে ক্লজ, এরকম কিন্তু না। এগুলো মনে রাখার জন্য বা বোঝার জন্য বলতেছি। আমরা সিম্পলি আইডেন্টিফিকেশন গুলো আমরা শিখবো। এরপরে দেখেন দুইটা টার্ম পাবেন, একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। নাম শুনে আপনি নর্মালি বুঝতে পারতেছেন তাই না, যে ডিপেন্ডেন্ট ক্লজ কারো উপরে ডিপেন্ডেন্ট থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি হবে? সে নিজেই একাই থাকবে, তাই তো? নিজে তার একা আর নিজে একাই থাকবে, রাইট। তো এখানে দেখেন, এবারে খেয়াল করেন, এই যে দেখেন, although she didn't have much work experience, she was offered the job. এখন দেখেন, she was offered the job, এটা কিন্তু একটা ক্লজ। কেন? এর কমপ্লিট একটা জিনিস আছে, কমপ্লিট একটা সেন্টেন্সই আছে, তাই না? ইচ, একটা জিনিস খেয়াল রাখবেন, ইচ সিম্পল সেন্টেন্স ইজ এ ক্লজ। প্রত্যেকটা সিম্পল সেন্টেন্স ইটসেলফ ইজ এ ক্লজ, তাই না? কারণ সেখানে কি থাকে, একটা সাবজেক্ট একটা ভার্ব এরকম থাকে, তাই তো? জি ভাইয়া। ঠিক আছে, বাট আমার জি এই কথাটা ভাইয়া। পার্শিয়ালি কারেক্ট, 100% কারেক্ট না। বাট আপাতত আমরা যতটুকু পড়তেছি ততটুকুর জন্য মাথায় রাখেন, এটা আপনার বোঝার জন্য সুবিধা হবে, ঠিক আছে? ওকে, আগাই চলেন। এখন দেখেন, ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট তাহলে কেন বলতেছি? দেখেন এই যে পরের অংশটা খেয়াল করেন, আমরা একটু লাইনটা পড়ি তাইলে সহজে বুঝতে পারবেন। দেখেন, টুগেদার দ্য সাবজেক্ট এন্ড ওয়ার্কিং ভার্ব ক্রিয়েট এ কমপ্লিট স্ট্যান্ড অ্যালোন সেন্টেন্স অর অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস হ্যাভ at the at the very least a subject and a verb. Every correct sentence must have at least one independent clause. তার মানে একটু আগে যেটা বলতেছিলাম যে এই লাইনটা খেয়াল করেন, আমি এটারই কাছাকাছি একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে এভরি কারেক্ট সেন্টেন্স মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমি ওটারই কাছাকাছি একটা জিনিস বলছিলাম যে একটা সিম্পল সেন্টেন্স সে অলমোস্ট একটা ক্লজ হবে। ঠিক আছে, ক্লিয়ার? মানে একটা ক্লজ দিয়ে একটা সেন্টেন্স হওয়া সম্ভব। এখন আসেন সামনে আগাই আমরা। এ ডিপেন্ডেন্ট ক্লজ also contains a verb but cannot stand alone as a sentence. ব্যাপারটা বুঝেন, সে কিন্তু ক্লজ ঠিক আছে, বাট সে কিন্তু সেন্টেন্স কমপ্লিট করে নাই। ব্যাপারটা এরকম চিন্তা করেন, সে ওই জায়গায় যদি আমরা ওকে রেখে দেই তাহলে সেন্টেন্সটা কমপ্লিট না। খেয়াল করেন, she was offered the job, এটা কি অলমোস্ট একটা মিনিংফুল সেন্টেন্স না? যে তাকে জি জব ভাইয়া অফার করা হয়েছিল। কিন্তু এইটা আপনি খেয়াল করেন, অলদো শি ডিডেন্ট হ্যাভ মাচ ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আপনার মনের মধ্যে খচখচ করতেছে যে এরপরে তো কিছু একটা থাকবে, লাইন ও তো কথা শেষ করে নাই। হ্যাঁ। এটাই হচ্ছে ভাই ডিপেন্ডেন্ট ক্লজ। সো একদম সিম্পলিফাই এই লাইনটা চিন্তা করেন, যে লাইনটা এখানে বলতেছে ডিপেন্ডেন্ট ক্লজ অলসো কন্টেইনস এ ভার্ব বাট ক্যানট স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ সেন্টেন্স। মানে ও একা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারতেছে না। আপনি যদি, আমি সহজ ভাষায় বলি ভাই আবার, আপনি একটা সেন্টেন্সের যেই যেই পার্ট গুলা বাদ দিয়ে দিলে ওখানে একটা মিনিংফুল সেন্টেন্স থাকে, ওই যে থাকে সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝতে পারছি ভাই? যে সেন্টেন্স থেকে আমি জি আস্তে আস্তে ভাই। করে সব বাদ দিয়ে দিব, বাদ দিলেও যে অংশটুকু থাকলে সে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হইতে পারে, সেই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লিয়ার? আর যেই অংশগুলো অন্য অংশের উপরে ডিপেন্ডেন্ট, যে অন্য অংশ বাদ দিলে ওরা একার কোনো মিনিং থাকে না বা ও ইনকমপ্লিট হয়ে যায়, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন সুখবর হচ্ছে এইগুলা পরীক্ষা অ্যান্সার করার জন্য কোনো কাজে লাগবে না, খালি জানলাম ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি জিনিস। ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার আপনার ভাই। পরীক্ষায় কোনোদিন আসবে না যে এটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, নিচের কোনটি ডিপেন্ডেন্ট ক্লজ, এগুলো আইডেন্টিটি, এগুলো আসবে না। আমার এই জিনিসগুলো জানতে হবে একটা সেন্টেন্সকে গভীরভাবে একটু দেখতে পারার জন্য। এখন থেকে আপনি যখনই কোনো একটা সেন্টেন্স দেখবেন, আপনার মাথায় চলে আসবে যে আচ্ছা এইটার মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট দেখি তো, অটো আপনার মাথায় অটোমেটিক চলে আসবে। ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার ভাই। ওকে। আচ্ছা, আমি কিন্তু পুরো প্রত্যেকটা লাইন লাইন পড়তেছি না, বাট আপনাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন এবারে খেয়াল করেন, উইদাউট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইউ হ্যাভ এ সেন্টেন্স ফ্র্যাগমেন্ট। দেখেন, উইদাউট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইউ হ্যাভ এ সেন্টেন্স ফ্র্যাগমেন্ট। সেন্টেন্স ফ্র্যাগমেন্ট বলতেছি, নট সেন্টেন্স। খেয়াল করছেন? দিস ইজ এ ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্ট মানে কি? অংশ। ফ্র্যাগমেন্ট মানে কি? সেন্টেন্স মানে একটা কোনো কিছুর একটা পার্ট। ফ্র্যাগমেন্ট শব্দটা স্পেসিফিক মানে হচ্ছে কোনো একটা কিছুর একটা পার্ট, নট কমপ্লিট থিং। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মাঝের এই লাইনটা ইম্পর্টেন্ট, আমি একটু মিস করে গেছি, একটু বলি। A complete sentence requires one independent clause, but more complex sentences will also include something else.
অ্যানাদার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হইতে পারে, ডিপেন্ডেন্ট ক্লজ হইতে পারে, আদার মডিফায়ার্স হইতে পারে, ঠিক আছে? যেটা আমি অলরেডি এই কথাটাই আপনাদেরকে অলরেডি 2-3 বার বলে ফেলছি, তাই না? যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে একটা সেন্টেন্স হয়ে যেতে পারে, তাই তো? কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স আরো অনেক কিছু থাকতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, এক মিনিমাম একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়া কি কোনোদিন সেন্টেন্স হওয়া সম্ভব? না। তো এই ব্যাপারটা না মাথায় ভাই। রাখ, এই ব্যাপারটা আমাদের মাথায় থাকলে চলবে। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। এই কথাটা এখানে জি ভাই। উইদাউট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইউ হ্যাভ এ সেন্টেন্স ফ্র্যাগমেন্ট, যেটা এখানে লেখে নাই, কমা দিয়ে লিখলে ভালো হতো, বাট নট এ কমপ্লিট সেন্টেন্স। ঠিক আছে, ক্লিয়ার? জি ওকে, জি এবারে ভাই আসেন clear। মডিফায়ার। মডিফায়ার, আচ্ছা, মডিফায়ারের ব্যাপারটা ভাই ওয়ার্ড মিনিং আপনাকে যা মিন করতেছে তাই। আপনি কাউকে মডিফাই করবেন, পজিটিভলি করেন, নেগেটিভলি করেন, ইনফরমেটিভ ওয়েতে করেন, হোয়াট এভার। মনে করেন বললাম দা ফার্স্ট বয়, এই ফার্স্টটা কি বয়কে মডিফাই করছে, তাই না? তাই তো, তাই জি না? ভাইয়া। হ্যাঁ ভাই। এরপরে মনে করেন আমরা অনেক সময় লিখি দা ম্যান, কমা দিয়ে লিখি হু ইজ দ্য হ্যাপিয়েস্ট ইজ ইন ফ্রন্ট অফ মি। এই যে কমা দিয়ে লিখলাম হু ইজ দ্য হ্যাপিয়েস্ট, এটা কি দা ম্যানকে মডিফাই করছে না? কিভাবে মডিফাই করছে? ওই ম্যানের ব্যাপারে ওই ম্যানের ব্যাপারে একটা ইনফরমেশন দিছে, তাই না? তাই তো। তো আবারও খেয়াল করেন, আপনি যেভাবে তাকে মডিফাই করেন তার ব্যাপারে কিছু ইনফরমেশন দিতে পারেন, তার ব্যাপারে তার কোনো প্রপার্টি বলতে পারেন, হোয়াট এভার ইট ইজ, ইটস এ মডিফায়ার। ওকে, আসেন, এ মডিফায়ার প্রোভাইডস এডিশনাল ইনফরমেশন ইন এ সেন্টেন্স। এখন একটা জিনিস ভাই সহজেই বলে দিই, সেন্টেন্স থেকে মডিফায়ার বাদ দিয়ে দিতে পারেন চোখ বন্ধ করে, কেন? ভাই ওটা সেন্টেন্সের মিনিং এ তেমন বেশি রাইট, ইনফ্লুয়েন্স কারণ আনে এটা না। সেন্টেন্সের এডিশনাল। মিনিং এ না, স্ট্রাকচারেও কোনো ইম্প্যাক্ট ফেলে না, স্ট্রাকচারেও কোনো ইম্প্যাক্ট ফেলে না। ক্লিয়ার? ঠিক আছে, ভাইয়া ও স্ট্রাকচারে কখনো কোনো ইম্প্যাক্ট ফেলে না, বাট ডেফিনেটলি মডিফায়ারের উপরে বেস করে অনেক কোশ্চেন থাকবে। ঠিক আছে, বাট এটা আমি জাস্ট বললাম যে মডিফায়ার স্ট্রাকচারের উপরে কখনো ইম্প্যাক্ট ফেলবে না। ঠিক আছে, আচ্ছা আসেন দেখেন কি বলছে। দ্য সিম্পলেস্ট এক্সাম্পল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। পাইছেন? মডিফায়ারের একদম সিম্পল এক্সাম্পল কি? অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, ইন দ্য ফ্রেজ দ্য হ্যাপি চাইল্ড, দ্য ওয়ার্ড হ্যাপি, অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ মডিফায়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন মডিফায়ার ক্যান অলসো বি মোর কমপ্লেক্স। এই জায়গাগুলোতেই আমাদের ঝামেলা। এই দেখেন যা মাত্র যা বলতেছিলাম, দ্য লার্জ ডগ হুইচ ইজ হুইচ হ্যাজ ব্ল্যাক ফার। ঠিক আছে, এই যে আমি মাত্র এই এক্সাম্পলটা বললাম না, দ্য ম্যান হু ইজ দ্য হ্যাপিয়েস্ট, তাই না? সিমিলার এক্সাম্পল তো, তাই কিনা? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এবারে আসেন, দ্য মডিফায়ার হুইচ হ্যাজ ব্ল্যাক ফার ইজ কল্ড নন এসেনশিয়াল মডিফায়ার। আচ্ছা, এগুলোতে এত ডিটেল চিন্তা করার দরকার নাই, বাট আমরা একটু জানি যে এটাকে নন এসেনশিয়াল মডিফায়ার বলে। এখন এই জানতে গেলেই তো এখন মুখস্থ করার ব্যাপার চলে আসছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা বুঝে নেই যে আসলে এই যে আমি মাত্র বললাম যে নন এসেনশিয়াল মডিফায়ার, এটাকে কেন নন এসেনশিয়াল বলতেছি সেটা একটু বোঝেন। এই হুইচ হ্যাজ এ ব্ল্যাক ফার এটা বাদ দিয়ে দেন। দ্য লার্জ ডগ, ঠিক আছে, ইজ এ ল্যাব্রাডর, এটা ইটসেলফ ইজ এ কমপ্লিট সেন্টেন্স না? হ্যাঁ। আমরা জি যে হুইচ ভাইয়া। হ্যাজ ব্ল্যাক ফার এটা বাদ দিয়ে দিই, কোনো সমস্যা হয় সেন্টেন্সে? না ভাইয়া, না। ইভেন লার্জও বাদ দিয়ে দেওয়া যায়। রাইট, এবার খেয়াল করেন, ইফ ইউ রিমুভ ইট ফ্রম দ্য সেন্টেন্স দ্য কোর অফ দ্য সেন্টেন্স উইল মেক সেন্স। ঠিক আছে, দ্য লার্জ ডগ ইজ এ ল্যাব্রাডর। সো এটা নিয়ে আলটিমেটলি এই জন্য এটাকে বলতেছি নন এসেনশিয়াল মডিফায়ার। ক্লিয়ার? তা আমি তো একটু আগে আপনাকে বলছিলাম যে আপনি যে কোনো মডিফায়ারকে সেন্টেন্স দিয়ে বাদ দিয়ে দিতে পারেন। সেই হিসেবে কি আসে ভাই, তাহলে তো দুনিয়া সবাই নন এসেনশিয়াল মডিফায়ার হওয়ার কথা, তাই না? হ্যাঁ। এই জন্য আমার ক্লাসগুলা কখনোই বেস্ট ক্লাস না। কেন? কারণ আমি ক্লাসে প্রচুর ইন্টেনশনালি ভুলভাল কথাবার্তা বলে রাখি, বলে বলে দেই যেটা কিন্তু এখন পর্যন্ত সঠিক বাট সামনে ভুল। কারণ আমাদের উদ্দেশ্য কি? স্লোলি শিখতে শিখতে আগানো। আমি কিন্তু ক্লাস 10-এ এমন অনেক জিনিস শিখি যেগুলো ক্লাস 12-এ গিয়ে বুঝতে পারি যে না, ওইখানে আমাকে পার্শিয়ালি কারেক্ট বলে আসছিল। বুঝতে পারছি? সো একটু আগে যখন আমরা জি ভাইয়া। মডিফায়ার শিখতেছিলাম, আপনাকে বলছিলাম যে কোনো মডিফায়ার বাদ দিয়ে দিতে পারি। এখন এটা চিন্তা করেন তো, দ্য লার্জ ডগ ইজ দ্য ল্যাব্রাডর, আপনি যদি লার্জ শব্দটা বাদ দিয়ে দেন কোনো সমস্যা হয়? না। তো না এই জন্য ভাইয়া। এখন পর্যন্ত আমি বলছি আপনি দুনিয়ার যে কোনো মডিফায়ার বাদ দিয়ে দিতে পারেন, তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারে কোনো প্রবলেম হবে না। আমি কিন্তু মিনিং এর কথা বলিনি, স্ট্রাকচারে কোনো প্রবলেম হচ্ছে না। হইছে? হচ্ছে না। না। এবারে আসেন আমরা আবার আগাই, এগুলা ধাপে ধাপে ক্লিয়ার করবো। আমাদের উদ্দেশ্য কিন্তু ভাইয়া জিনিসগুলাকে আত্মস্থ করা, বুঝতে পারা, শেখা। একদম বাইবেলের কোনো ওয়ার্ড চেঞ্জ করা যাবে না সেইভাবে করে কিন্তু পড়া না। ক্লিয়ার? আমরা কিন্তু গ্রামার বই পড়তেছি না, আমরা গ্রামার বোঝার চেষ্টা করতেছি। ক্লিয়ার? গ্রামার বোঝার ফার্স্ট স্টেপ কি? ল্যাঙ্গুয়েজ জানতে পারা। আগে কিন্তু ভাষা, পরে গ্রামার, পরে ব্যাকরণ। ঠিক আছে,
এই জন্য ভোকাবুলারি পড়ার সময় আমি আপনাদেরকে সবসময় একটা জিনিস, আমার ক্লাসেও দেখবেন অনেক ভুলভাল প্রোনাউন্সিয়েশন আমি করছি, খেয়াল করছেন এটা? শুরুতে আমি ক্লিয়ার করে নিছিলাম জি যে ভাই ভাইয়া। আমরা প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং এই দুইটা জিনিস নিয়ে আমরা চিন্তা করব না আপাতত প্রথমবার। তো আমার মাথায় যা আসে, লেফটেন্যান্ট কে দেখবেন আমি ক্লাসে বলছি যে লিউটেন্যান্ট, ওকে পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু আপাতত জানলাম যে লিউটেন্যান্ট জিনিসটা কি, সেনাবাহিনীর একটা পোস্ট। ক্লিয়ার? এরকমই গ্রামারের ক্ষেত্রে আমি তাই বলতেছি। আপাতত ধরে না যে মডিফায়ার এমন একটা জিনিস যেটা বাক্যের এসেনশিয়াল কোনো পার্ট না সেন্টেন্সে, সেটা নিয়ে আমার মাথা কামানোর খুব একটা দরকার নাই স্ট্রাকচারের ক্ষেত্রে। ওকে ওকে, এবার আসেন আগাই। তো আপনারা এটা এই জন্য ক্লিয়ার করলাম যে আপনারা মানে আগেই ধরে নিবেন না যে জিনিসগুলো আমরা পুরো বই শেষ করার পরে আপনি প্রত্যেকটা জিনিস আপনার কাছে ক্লিয়ার হয়ে যায়, বই মিন্স পুরো সিলেবাস। ওকে আসেন, কম্পেয়ার দ্যাট টু দিস সেন্টেন্স। খেয়াল করেন, দ্য জব that she started last week is much harder than the previous harder than her previous job. খেয়াল করেন, the job that she started last week is much harder than her previous job. এইখানে এই অংশটুকু that he started last week, এইটা আলটিমেটলি মডিফায়ার, রাইট? কার মডিফায়ার? এই বাদ প্রথম দেওয়া জবের। যায়। তা জব। টাইমের মডিফায়ার। এইটা আমরা স্টিল বাদ দিয়ে দিতে পারি। আমি আপনাকে যেটা বলছি, যে কোনো মডিফায়ার বাদ দিয়ে দিতে পারি, স্টিল বাদ দিয়ে দিতে পারেন। দ্য জব ইজ মাচ হার্ডার দ্যান আর প্রিভিয়াস জব। সেন্টেন্সের স্ট্রাকচারে কোনো প্রবলেম হইতেছে বা সেন্টেন্সটা কোথাও বেখাপ্পা লাগতেছে বলেন, যদি একটু না বাদ দিয়ে দিই? না। না বাদ। কিন্তু সমস্যাটা হচ্ছে মিনিং এ, যেটা আমি বলছিলাম যে গঠনে সমস্যা। স্ট্রাকচারে কোনো সমস্যা নাই, সমস্যাটা হয়ে যায় মিনিং এ। মিনিংটা কোথায় হয়? এই যে দি জব, এটা কোন জবটা সেটা আর জানা যাচ্ছে না যদি এতটুকু বাদ দিয়ে দিই, বুঝছেন? আমরা ধারণা করে নিতে পারি এখন যেটা করতেছে সেটা, কিন্তু সেটা কিন্তু সেন্টেন্সের মিনিং এর মধ্যে থাকতেছে না, বুঝছেন? এইটা দা জব, এখানে কিন্তু স্পেসিফিক এই পরের পার্টটা ওই দি জবটাকে একদম স্পেসিফিক ডেসক্রাইব করছে। সো ব্যাপারটা হচ্ছে যে এমন কোন মডিফায়ার যদি থাকে যেটা বাদ দিয়ে দিলে সেন্টেন্সের মিনিং কিছুটা ইম্প্যাক্ট করে। ইম্প্যাক্ট করে কিভাবে? মিনিং হারায়া যায়। সেন্টেন্সের মিনিং বলতে ওই যে অথর তার যে ইন্টেন্ডেড মিনিং, নট অনলি সেন্টেন্সের মিনিং বা নট ইভেন সেন্টেন্সের মিনিং, অথর যেটা মিন করতে চাইছিল, যেটা কনভে করতে চাইছিল, সেই ইন্টেন্ডেড মিনিংটা মিস হয়ে যায়। ক্লিয়ার? এইখানে অথর কিন্তু স্পেসিফিক বুঝাইতে চাইছে যে কোন জবটা, যেটা সে গত সপ্তাহে স্টার্ট করছিল। ক্লিয়ার? আপনি যদি এটা চলেন যে দি জব ইজ হার্ডার দ্যান হার প্রিভিয়াস জব, তাহলে কিন্তু ওইটা আর থাকতেছে না, যে একদম গত সপ্তাহে যেটা শুরু করছিলাম, এই মিনিংটুকু মিস হচ্ছে। এই জন্য এই টাইপের মডিফায়ার গুলাকে বলে এসেনশিয়াল মডিফায়ার। ক্লিয়ার? যে ভাই সেন্টেন্সের মিনিংটা অথর যেটা বলতে চাইছে, স্পিকার যেটা বলতে চাইছে, ওইটা আসলে মিস হয়ে যায়। ওইটার এই টাইপের মডিফায়ার গুলোকে আমরা বলবো এসেনশিয়াল মডিফায়ার। ক্লিয়ার? তো এটার কিন্তু স্ট্রাকচারের সাথে কোনো রিলেশন নাই। রিলেশনটা কার সাথে? মিনিং এর সাথে। মিনিং এর সাথে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার ঠিক ভাই। আছে। তো এবার আপনারা আপনারা বলেন, মানে এই যে আমি যে বারবার বলতেছিলাম যে গল্পে গল্পে গ্রামার পড়বো, আসলে কি বুঝতে পারতেছেন জিনিসগুলা? হ্যাঁ ভাই, বোঝা যাচ্ছে। জি ভাই। তো এখানে আসলে মুখস্থ করার মতো খুব বেশি ব্যাপার নাই। ঠিক আছে? আচ্ছা এবারে আসেন, এই যে বলে দিচ্ছিল দ্য জব ইজ মাচ হার্ডার দ্যান আর প্রিভিয়াস জব, আচ্ছা এগুলো বলা হয়ে গেছে। তো এখন আপনি এই যে দেখেন দ্য জব, হোয়াট জব, হুইচ জব, এই জায়গাটা মিস হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, আচ্ছা। সো এই এবার এটা মোটামুটি দেখে নিবেন, আর খুব বেশি আলোচনার কিছু না, এগুলো সামনে আরো ডিটেলস আমরা যাবো। দ্য সেন্টেন্স কোর, এটা আসলে অলরেডি আপনারা বুঝে গেছেন, আমি এতক্ষণ সেটাই আলোচনা করছি বারবার। দ্য কোর অফ এ সেন্টেন্স কনসিস্ট অফ এনি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যালং উইথ সাম এসেনশিয়াল মডিফায়ার্স। মানে কোর বলতে দুইটা জিনিস ভাইয়া, একটা হচ্ছে গ্রামাটিক্যালি কতটুকু হইলেই সেন্টেন্সটা কমপ্লিট হয়, দুই কতটুকু মডিফায়ার থাকলেই তার মিনিংটা যা বলতে চাইছিলাম সেটা হয়, এটাকে আমরা বলতেছি সেন্টেন্সের কোর। ক্লিয়ার? সো দেখেন, এটা বলছে দিস ইজ দ্য বেয়ার মিনিমাম নিডেড ইন অর্ডার টু হ্যাভ এ কোহারেন্ট সেন্টেন্স। মানে একটা কমপ্লিট সেন্টেন্স হওয়ার জন্য এতটুকু একটা মিনিমাম নিডেড জিনিস। ক্লিয়ার? এই উদাহরণটা যদি চিন্তা করি, কোর সেন্টেন্স আমাদের ওই যে উপরে আমি আপনাদেরকে প্রথম এক্সাম্পলটাতেই বলছিলাম না যে অলদো সে একজন মুভি ডিজাইনার ছিল, মুভি সেট ডিজাইনার ছিল, কিন্তু জেনারেশন তাকে মনে রাখবে কিসের জন্য? আর্কিটেক্টের জন্য। এই এতটুকু, বাকি সব বাদ দিয়ে যা যা ছিল এতটুকু হচ্ছে বেয়ার মিনিমাম, তাই না? ক্লিয়ার? এটাকে আমরা বলতেছি কোর সেন্টেন্স। ঠিক আছে, বা সেন্টেন্সের কোর। ক্লিয়ার? জি ভাই। ভাইয়া, clear। আচ্ছা ভাই, সেন্টেন্সের কোডটা আমাদের এই সেন্টেন্স কারেকশনে বারবার লাগবে। কেন লাগবে জানেন? একটা সেন্টেন্সে সবচেয়ে বেশি পরিমাণ ইরর দেয়া থাকে ভার্বে বা টেন্সে। ঠিক আছে, সো কোড সেন্টেন্সটা বের করলে এই দুটো ইরর সহজেই ডিটেক্ট করা যায়। ক্লিয়ার? জি ভাইয়া। বুঝতে পারছি ভাই? কোড সেন্টেন্সটুকু বের করতে পারলে এই জিনিসটা সহজেই
রিড করা যায়, ঠিক আছে? কি বলছি বুঝছেন? যেমন একটা একটা উদাহরণ বলি, মনে করেন দ্য ম্যান, কমা, who was walking along the beach for the last 20 years, comma, is an old man. ঠিক আছে, এখন ইজ এর জায়গায় মনে করেন আর দেওয়া আছে, আর অ্যান ওল্ড ম্যান। এতখানি পড়ে এসে আর কে আইডেন্টিফাই করার চেয়ে দ্য ম্যান আর এ ওল্ড ম্যান একটু করলে সাথে সাথে আরটা ধরা পড়ে না? জি জি ভাইয়া। ভাইয়া তো বুঝতে এই জন্য সেন্টেন্সটাকে যখন আমি ছোট করে ফেলবো, অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিয়ে, এই যে ভার্বের যে সমস্যাটা বা টেন্সের যে সমস্যাটা, এটা আইডেন্টিফাই করা অনেক ইজি হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা অলওয়েজ কোর সেন্টেন্সটুকু আইডেন্টিফাই করাটা প্র্যাকটিস করে ফেলবো। ওকে, ক্লিয়ার? ঠিক আছে ভাই, কেউ একজন কোশ্চেন করতে চাচ্ছেন, বলেন। হ্যাঁ রুমি ভাই, আপনার প্রশ্ন বলেন। ওকে, এবার আসেন কনজাংশন। আচ্ছা, কনজাংশন ছোটবেলা থেকে হাজার হাজার বার পড়ে আসছেন, মুখস্থ করে আসছেন, বাট মুখস্থ করার কোনো দরকার নেই। খেয়াল করেন, কনজাংশন আর ওয়ার্ডস দ্যাট হেল্প টু স্টিক পার্টস অফ সেন্টেন্স টুগেদার, মানে যেই সেন্টেন্সের বিভিন্ন পার্টকে যারা একসাথে কানেক্ট করে তারাই কনজাংশন, তাই না? আপনি প্লাস সাইন চিন্তা করেন, সিম্পল প্লাস সাইন, ক্লিয়ার? একদম সিম্পল, আমরা যে কনজাংশনটা চিনি সেটা হচ্ছে এন্ড। হি ওয়ার্কড হার্ড এন্ড এ রেইজ ওয়াজ হিজ রিওয়ার্ড, মানে সে কঠোর পরিশ্রম করছে এবং তার একটা ইনক্রিমেন্ট, তার তার রিওয়ার্ড ছিল। ক্লিয়ার? জি এখানে ভাই। এই কনজাংশন জি নিয়ে ভাই। আসলে আমাদের, এবারে আসেন আমরা অনেক টাইপের কনজাংশন পাবো, সেগুলো সামনে আসবে। আপাতত এতটুকু আমাদের জানলেই চলবে, ঠিক আছে? এখন জানেন এখানে দুইটা টাইপের কনজাংশন একটু ইম্পর্টেন্ট দিয়ে আলোচনা করছে, এই দুইটা আসলেই আলাদা করে আমাদের একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে, আপনারা অনেক গাইড বা কোচিং এর লেকচার শিট গুলোতে এই জিনিসগুলো একদম একটু আলাদা করে পাবেন। দেখেন, কোঅর্ডিনেটিং কনজাংশন সাচ অ্যাজ এন্ড, ঠিক আছে, ক্যান গ্লু টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ টুগেদার। দেখেন খেয়াল করেন, কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা কাদের বলতেছি? যারা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করবে, ঠিক আছে, কোঅর্ডিনেট করবে। খেয়াল করেন, সহজ বাংলায় বলতেছি যোগ করবে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কোঅর্ডিনেট করে দিবে। একদম সহজ বাংলায় বললে ডিরেক্টলি প্লাস করে দিবে, সাম করে দিবে, একসাথে কানেক্ট করে দিবে। ক্লিয়ার? ঠিক ক্লিয়ার। আছে, জি যেমন ভাইয়া। দেখেন, এবার এই এক্সাম্পল উপরে দিছে বোথ। এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, হচ্ছে কনজাংশনের একদম সিম্পলেস্ট ফরম্যাট, সবচেয়ে সহজ ফরম্যাট। ঠিক আছে, এবারে আসেন, দেখেন এই লাইনটা খেয়াল করেন, বোথ হি ওয়ার্ক হার্ড এন্ড এ রেইজ ওয়াজ হিজ রিওয়ার্ড। দুইটা একদম কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না, এবং দুইটা আলাদা আলাদা মিনিং, কমপ্লিট সেন্টেন্স না, বলেন। জি ঠিক ভাইয়া। আছে, আপনারা ওয়ার্ক যারা হার্ড ভয়েস সিরিজ। আপনারা যারা ভয়েস জানেন বা ভয়েস আমরা সামনে পড়বো, তখন দেখবেন যে দুইটা, একটা অ্যাক্টিভ ভয়েসে আছে, একটা প্যাসিভ ভয়েসে আছে, থাকুক, কিন্তু দুইটা কিন্তু কমপ্লিটলি একদম কমপ্লিট সেন্টেন্স, তাই না? এই দুইটাকে আমাদের যোগ করে দিয়েছে জাস্ট এন্ড দিয়ে। ঠিক আছে, এই এন্ড দিয়ে কানেক্ট করায় এটাকে আমরা বলতেছি কোঅর্ডিনেটিং কনজাংশন। আমি যদি এন্ড নাও দিতাম, হি ওয়ার্ক হার্ডের পরে ফুল স্টপ দিতাম, স্টিল একদম অলমোস্ট সেম মিনিং থাকতেছে। অলমোস্ট না, মানে 100% সেম মিনিং এ থাকতেছে, তাই না? তাই তো? জি ভাই। জি। আমার বুঝতে এক ফোঁটাও কোনো সমস্যা হইতো না। বাট এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো অধিকাংশ ক্ষেত্রে আমার মতে সেন্টেন্সকে জাস্ট একটু শ্রুতি মধুর করে, আর কিচ্ছু না, বা রিডিং ফ্রেন্ডলি করে। কি বলছি বুঝছেন? আপনার ফ্লোটা নষ্ট হয় না। কি বলছি বুঝতে পারছেন? জাস্ট আপনার পড়ার ফ্লোটা নষ্ট হয় না, এই ফ্লোটা ধরে রাখে। ক্লিয়ার? এর বাইরে কোঅর্ডিনেটিং কনজাংশন তেমন কোনো ইম্প্যাক্ট ফেলে বলে আমার কাছে মনে হয় নাই। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছেন? জি ভাই। কোঅর্ডিনেটিং কনজাংশন বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয়, আমাদের পড়ার ফ্লোটা নষ্ট করতে দেয়, নষ্ট হইতে দেয় না। এখন কোঅর্ডিনেটিং কনজাংশনের একটাই মুখস্থ বিদ্যা ভাইয়া, ফ্যান বয়েজ। এটা মুখস্থ করে ফেলবেন, এই ওয়ার্ডটা মুখস্থ করে ফেলবেন, ফ্যান বয়েজ। এটা যে কোনো কোচিং এর লেকচার শিটে, যে কোনো গ্রামার বইয়েই পাবেন। দ্য মোস্ট কমন কোঅর্ডিনেটিং কনজাংশনস আর ফ্যান বয়েজ। ফর, কি কি দেখেন, এফ ফর পর, এ ফর এন্ড, এন ফর নট, বি ফর বাট, ও মানে অর, ইয়েট, সো। ঠিক আছে, তো আপনাকে আসলে কোঅর্ডিনেটিং কনজাংশন এখন থেকে আপনার যতবার মাথায় আসবে, আপনার মাথায় কি আসবে? ফ্যান বয়েস। ফ্যান বয়েজ। ওকে, এবারে আসেন, modifiers can be connected to independent clauses by subordinating conjunctions। তাই আবারও বলছি, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। বাট আপনি দেখেন, এগুলো আপনার পরিচিত, রিডিং থেকে যা আসবে আপনি খালি দেখেন, এই যে দেখেন, modifiers can be connected to independent clauses by subordinating conjunction।
you saw an example of this before. আচ্ছা আমরা অলরেডি দেখে দেখেন, although she didn't have much work experience, she was offered the job. She was offered the job, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? জি ভাই। আচ্ছা, এখন এখানে মডিফায়ারটা কোনটা? she didn't have much experience, রাইট? জি আচ্ছা, অলদোটা জাস্ট সাবঅর্ডিনেটিং কনজাংশন, যে কি করছে, দ্য ওয়ার্ড অলদো ইজ এ সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখন আমি একটা সহজ কথা বলি, আবার এই কনজাংশন আসলে করেই কি জানেন, আমাদের জিনিসগুলো এমন ভাবে কানেক্ট করে যেন আমার পড়তে ইজি মনে হয়, আমার শ্রুতি মধুর হয়, বা আমার রিডিং ফ্রেন্ডলি হয়। যেমন আমি যদি অলদোটা বাদ দিই, she didn't have much work experience, she was offered the job, মিনিং এ আসলে কোনো কোনো সমস্যা হয়? আপনি সামহাও কনভে করে না যে ওর কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকার পরেও ওকে চাকরি দিছে? করে কিনা? ব্যাখ্যা কিন্তু রাইট, সেখানে একটা রাইট, বাট থাকলে মনে হয় ভালো হয়। রাইট, রাইট, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এই জায়গাগুলোতে দেখেন, এইটাই খেয়াল করেন, আমরা কিন্তু সেন্টেন্সের মিনিংটা ধরে ফেলছি, বাট সামহাও আমি বুঝতেছি যে ভাই এই যে বাংলায় বললাম যে তার ওয়ার্ক এক্সপেরিয়েন্স না থাকার পরেও তাকে একটা জব অফার করে, পরেও যে এই পরেওটাই তো অলদো, তাই না? জি ভাই। এই যে বলতেছি পরেও, এই পরেওটাই আসলে অলদো, ঠিক আছে? সো আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন কাদেরকে বলতেছি? কোন একটা মডিফায়ার সাধারণত একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে আমরা যেভাবে কানেক্ট করি, সো এনি কনজাংশন ইজ এ কাইন্ড অফ গ্লু বা গাম, যাকে দিয়ে আমরা অন্য কারোর সাথে কানেক্ট করি, ঠিক আছে? তো আসেন এবারে খেয়াল করেন, দ্য ওয়ার্ড অলদো ইজ এ সাবঅর্ডিনেটিং কনজাংশন। আদার এক্সাম্পলস ইনক্লুড বিকজ, while, though, unless, before, it। আপনাকে এগুলো মুখস্থ করার দরকার নাই, বাট এখন থেকে আপনাকে এতটুকু বুঝতে হবে, কোন একটা সেন্টেন্স দিলে সাবঅর্ডিনেটিং কনজাংশন আর কোঅর্ডিনেটিং কনজাংশন আইডেন্টিফাই করতে পারবেন। জি ভাইয়া। এটা তো পারবেন, কারণ পারবেন, কনফিডেন্টলি চিন্তা করে দেখেন, কারণ যেটা আপনার কানেক্ট করবে সেই কনজাংশন, তাই না? এখন সে কানেক্ট করছে কাকে? সিম্পল সেন্টেন্স গুলোকে কানেক্ট করছে, ক্লজ গুলোকে কানেক্ট করছে, নাকি হচ্ছে আলটিমেটলি আমার কোন একটা ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট জিনিসকে কানেক্ট করছে, তাই না? তাই তো? জি ভাইয়া। সো মডিফায়াররা কিন্তু অলওয়েজ, যদি মডিফায়ার একটা ক্লজ হয়, সে কিন্তু অলওয়েজ ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? যদি মডিফায়ার ক্লজ হয়, মডিফায়ার তো সবসময় ক্লজ হবে না, বাট মডিফায়ার যদি ক্লজ হয়, সে কিন্তু অলওয়েজ একটা ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? তাই তো? হ্যাঁ মডিফায়ার কিন্তু কখনোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হইতে পারতেছে না, ঠিক আছে? জি ভাই। এটা এটা বুঝছেন যেটা জি বললাম ভাই, এটা মাত্র? বুঝছি। ঠিক আছে, এই যে বললাম যে মনে করেন দ্য ম্যান হু ওয়াজ ওয়াকিং অ্যালোন দ্য বিচ, ঠিক আছে? সেই যে হু ওয়াজ ওয়াকিং অ্যালোন দ্য বিচ, এটা মডিফায়ার। ওকে, ও তো আলটিমেটলি, ও তো শুধু, ও তো হইতে পারে ওর আলাদা মিনিং আছে, ওটা কমপ্লিট সেন্টেন্স, কিন্তু ওইখানে শেষ করে দিলে তো আর ও কোনো মিনিং কনভে করতে পারতেছে না, তাই না? তো ওই সেন্টেন্সে ডিপেন্ডেন্ট ক্লজ, ও তো ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? বুঝেন? হ্যাঁ ঠিক আছে। তো মডিফায়ারকে আমি যখন, যদি কখনো কানেক্ট করতে চাই, সেখানে যদি কনজাংশন লাগে কানেক্ট করতে, তাইলে সেটা অবশ্যই একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই না? বাট মডিফায়ার কানেক্ট করতে সবসময় কনজাংশন লাগে এমনটা কিন্তু না, তাই না? কি বলছি বুঝছেন? ঠিক আছে, যেমন আমি আপনাকে এই উদাহরণটা অন্যভাবে দিচ্ছি, যখন আমার কনজাংশন ব্যবহার করব না, খেয়াল করেন, আমি অন্যভাবে যদি লাইনটা লিখতো তাহলে কনজাংশন লাগতো না, যদি সেখানে সিমিলার মডিফায়ার থাকতো। সেটা কি মনে করেন? মনে করেন দ্য গার্ল who didn't have much work experience was offered the job। তাহলে কি আলটিমেটলি আমি কমা দিয়েই কাজ করে ফেলতেছি, তাই না? হ্যাঁ এবারে তাহলে আপনারা আমাকে একটা জিনিস বলবেন, এটাই আপনাদের এখনই খাতায় লেখেন, উদাহরণটা লেখেন, দ্য গার্ল কমা who didn't have much work experience কমা was offered the job। খাতায় লিখছেন? লাইনটা লিখছেন ভাইয়া? আবার একটু বলবেন। দ্য গার্ল কমা হ্যাঁ who didn't have much work experience কমা was offered the job। জি লিখছি। এবারে একটা করে লাইন বলবো, একটা করে কাজ করবেন, এখান থেকে কোর সেন্টেন্সটা বের করেন। এগুলো ভাই 10 সেকেন্ডে করবেন, করে মুখে মুখে বলবেন, মিয়া গ্রামার শিখতে এত টাইম লাগে? The girl was offered the job. দ্য গার্ল ওয়াজ শাবাশ, অফার্ড দ্য জব। ভেরি গুড, ভেরি গুড, ইউ আর অলরেডি অন দ্য ট্র্যাক। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলেন, এই যে কমা দিয়ে লিখছি হু ডিডেন্ট হ্যাভ এনাফ মাচ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা কি এসেনশিয়াল ক্লজ নাকি নন এসেনশিয়াল ক্লজ? চিন্তা করে বলবেন।
এসেনশিয়াল ক্লজ এসেনশিয়াল ক্লজ এটা। হ্যাঁ এসেনশিয়াল নন এসেনশিয়াল ওকে ওকে এটা এই যে নন এসেনশিয়াল বলছেন সে এসেনশিয়াল আর নন এসেনশিয়াল এর কনসেপ্টটা মিস করে ফেলছেন। খেয়াল করেন, এসেনশিয়াল আর নন এসেনশিয়াল ডাজেন্ট মিন সেন্টেন্সের পার্সপেক্টিভে, গ্রামারের পার্সপেক্টিভে না, স্ট্রাকচারের পার্সপেক্টিভে না, সে অলওয়েজ মিনিং এর পার্সপেক্টিভে। এসেনশিয়াল নন এসেনশিয়াল এর কনসেপ্ট হচ্ছে মিনিং এর পার্সপেক্টিভ। দেখেন, আমি যদি বলি দ্য গার্ল ওয়াজ অফার্ড দ্য জব, আমি কিন্তু আপনারা কিন্তু বলতে পারবেন আমি কোন গার্লটার কথা বলছি, কোন মেয়ের কথা বলছি। আমি তার একটা প্রপার্টি বলতেছি যে হু ডিডেন্ট হ্যাভ মাচ ওয়ার্ক মাছ এক্সপেরিয়েন্স। ঠিক আছে, এখানে মনে করেন অনেক মেয়েরা আছে কিন্তু যার মাচ ওয়ার্ক এক্সপেরিয়েন্স নাই তাকে জব অফার, এই জন্য এটা এসেনশিয়াল ক্লজ। ক্লিয়ার? কারণ এটা ওই গার্লটার একটা এমন একটা প্রপার্টি বলছি যে কমন একটা গার্ল, একটা কমন ওয়ার্ড, ঠিক আছে, কিন্তু এই কমন ওয়ার্ডটাকে আমি আইডেন্টিফাই করতেছি কিসের মাধ্যমে, তার একটা বিশেষ প্রপার্টি বললে। ক্লিয়ার? এই জন্য এটা এসেনশিয়াল ক্লজ এখানে। ঠিক আছে, সো এসেনশিয়াল ক্লজ কখনোই গ্রামারের পার্সপেক্টিভে বা নন এসেনশিয়াল ক্লজের ডেফিনেশনটা গ্রামারের পার্সপেক্টিভে না, কিসের পার্সপেক্টিভে? মিনিং এর যে আমি যদি ওই পার্টটা বাদ দেই তাহলে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করা টাফ হয়ে যায়। মানে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করা মানে সাবজেক্ট যাকে রেফার করতেছে সেই তাকে আইডেন্টিফাই করা টাফ হয়ে যায়। আমি তো এখানে গ্রামাটিক্যালি জানি সাবজেক্ট হচ্ছে দি গার্ল, বাট দ্য প্রবলেম ইজ কোন গার্ল সেটা আর থাকতেছে না, তাই না? এটা আপনারা বইটা পড়লে ক্লিয়ার হয়ে যাবে। কেন ক্লিয়ার হবে আমি বলি, এই যে মাত্র আমি বললাম যে কোন গার্ল, এটা দেখবেন এখানে বইয়ে বলছে যে হুইচ গার্ল, এরকম করে আপনাকে এখানে বলবে। দেখেন, এই যে দেখেন, আমি দেখাচ্ছি, ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই যে দেখেন, এই যে দি জব, হোয়াট জব। ঠিক আছে, তো বেসিক্যালি এসেনশিয়াল ক্লজ আইডেন্টিফাই করার জন্য দেখবেন হোয়াট, হু, হুইচ, এই টাইপের কোশ্চেন গুলো করলেই আপনি পেয়ে যাবেন যে এটা কি আসলে এসেনশিয়াল ক্লজ নাকি নন এসেনশিয়াল ক্লজ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা চলেন আবার আমাদের আগের জায়গায় ব্যাক করি। কই ছিলাম আমরা? মার্কার, রাইট। এখন তো মোটামুটি আপনারা এই পর্যন্ত ক্লিয়ার, আপনারা বুঝতে পারতেছেন। ঠিক আছে, ওকে, আসেন। মানে আমি কি জোর করে বললাম বুঝতে পারতেছেন নাকি আসলেই বুঝতে পারতেছেন? মানে আপনাদের অ্যান্সার শুনে মনে হচ্ছিল বুঝতে পারতেছেন। যারা জি ভাইয়া, নন বুঝতে পারছি। এসেনশিয়াল ক্লজ বলছেন কোনো প্রবলেম নাই, আপনি যে জিনিসটা চিন্তা করছেন বইটা এবার যখন দেখবেন দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার এখন মার্কার। মার্কারের কনসেপ্টটা হয়তো আপনাদের কাছে একটু নতুন মনে হতে পারে, বাট আগে পড়ে আসছেন, হয়তো এই নামে পড়েন নাই। দিস ওয়ান ইজ নট অ্যান অফিসিয়াল গ্রামার টার্ম, ওই যে মাত্রই বলতেছিলাম, বাট ইটস ইম্পর্টেন্ট। ঠিক আছে, এ মার্কার ইজ এ ফ্ল্যাগ অর ক্লু দ্যাট এ সার্টেন কাইন্ড অফ ইস্যু ইজ বিং টেস্টেড। আপনারা এই যে লিস্ট করবেন না, এটাই আসলে মার্কার। এই যে বললাম না টেস্ট করবেন, এগুলাই। On occasion, this book will talk about certain kinds of markers. For example, the word unlike is a comparison marker. When you see unlike, you should think about comparisons. এই যে এরকম আপনারা যে আলটিমেটলি এই যে বিভিন্ন জায়গায় আপনারা বললাম যে এক একজনের লিস্ট হয়তো এক এক রকম হবে, কেউ হয়তো লিখবেন যে চেক করার মধ্যে আনলাইক কে হয়তো লিস্টে ঢুকায় ফেলবেন যে আনলাইক দেখলে আমার একটু চেক করা লাগবে। কি চেক করবো? যে কম্পারিজনটা আসলে করছে কিনা। ঠিক আছে, কম্পারিজন করার জন্য কি লাগে? মিনিমাম দুইটা জিনিস লাগে, তাই না? তাই তো? তো দেখা গেল একটা সেন্টেন্সে আনলাইক ইউজ করছে কিন্তু দুইটা দুইটা সাবজেক্টই নাই বা দুইটা জিনিসই নাই, কম্পেয়ার করার মতো দুইটা জিনিসই নাই, তাহলে কি হবে? না ভাই তো মার্কার হচ্ছে বেসিক্যালি আমার এই 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 ইরর চেকিং এর জায়গাগুলো, যে এইটা থাকলেই আমার ওইটা চেক করতে হবে। কি বলছি বুঝছেন? আপনি যদি ফুটবল খেলা বুঝেন তাহলে আপনি মাঠে কি চেক করবেন? এটা ফুটবল তো আছে কিনা সেটা চেক করবেন না? বলেন। অবশ্যই। তো ব্যাপারটা এরকম যে আবার যদি আপনি একটা ফুটবল দেখেন কোনো জায়গায়, তার মানে কি আপনার এটা একটা মার্কার যে গোল পোস্ট আছে কিনা চেক করো, তাই না? তো এটা হচ্ছে জাস্ট হ্যাঁ। এরকম যে একটা মার্কার। এখন আপনি মার্কারের একটা লিস্ট আপনার হয়ে যেতে পারে যে এগুলো আমার মার্কার। এটা কিন্তু আসলে বাবারও বলছে, বলেই দিচ্ছে ইটস নট অ্যান অফিসিয়াল গ্রামার টার্ম, যেটা আপনার মার্কার আপনার মতো করে হইতে পারে। ক্লিয়ার? আমি এটা ডিটেলস আলোচনায় গেলাম না, আপনারা একবার এখান থেকে একটু দেখে নিবেন। ওকে, ঠিক আছে, ওকে, উই আর অলমোস্ট ডান উইথ কমন কনসেপ্ট। ঠিক আছে, মিনিং এ ক্লোজার লুক, এটা আমি আর পড়াচ্ছি না, এগুলো আমি অলরেডি সব আপনাদের সাথে গল্প করে ফেলছি। ঠিক আছে, সো এটা আপনারা নিজেরা দেখবেন। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা, এটা আবারও মিনিং এর ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনারা ইউটিউবে আমার ওই ছোট লেকচারটা দেখে নেবেন, কিসের সেন্টেন্স কমপ্লিশন কিভাবে করে। ওই লেকচারটা দেখলে মিনিং এ ক্লোজার লুক এটা হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি? সেন্টেন্স কমপ্লিশন কিভাবে করে সেটা একটু অবশ্যই ওই ওই লেকচারটা একটু দেখে ফেলবেন। আমি একটু আবার দেখাই দিই প্রয়োজনে। এটাতে 3 নাম্বার
এই যে পাইছেন কিভাবে সেন্টেন্স কমপ্লিশন এ ভালো করবেন, ঠিক আছে? এটা সরাসরি ওই পার্টটার সাথে জড়িত। ভাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তো এটা দেখলে সেম, মিনিং না পারলে আসলে গ্রামার বা যে কোনো কিছু আপনার মানে মিনিং তো পারার কিছু নেই, মিনিং গেস করতে পারা, মিনিং তো মুখস্থ পারতে হবে এমন না, মিনিং গেস করতে পারা, ঠিক আছে? আচ্ছা এবারে আসেন এটা, আচ্ছা এখানে ভাই আমি আপনাদের একটা জিনিস বলি, এই বইটার সবচেয়ে ভালো দিক কি জানেন? বলেন, এখন পর্যন্ত যতটুকু দেখছেন বলেন তো এই বইটার সবচেয়ে ভালো দিক কি? এই আজকের ক্লাসে যতটুকু দেখছেন বলেন। মানে পড়লে বোঝা যাইতেছে ভালোভাবে। বিস্তারিত বলা। নট দ্য বেস্ট অ্যান্সার, নেক্সট। অনেক অনেকটা পড়ে শেখার এক্সাম্পল, জন্য সহজ জিনিস লেখা এক্সপ্লেনেশন একেবারে। লেখা। স্টিল নট দ্য বেস্ট অ্যান্সার, হ্যাঁ, নেক্সট। ছোট থেকে ছোট জিনিস প্রত্যেকটার মধ্যে ফোকাস টিচার করে। যদি উদাহরণ নাও আছে থাকে অনেক, অনেক এক্সাম্পল। বইটা এই যে রাইট আমাদেরকে রাইট, আমি দুই তিনজনের বইয়ের সাথে হ্যাবিচুয়েটেড দুই তিনজনের কাছ থেকে আসলে পাইছি, কেউ একজন বাংলায় বলছেন উদাহরণ, কেউ একজন বলছেন অনেক এক্সাম্পলস, রাইট, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই বইয়ে একটা সিঙ্গেল লাইনও লেখে নাই যেটা এক্সাম্পল দেয়নি। সো বেসিক্যালি এই বইটা আসলে একটা এক্সাম্পল বুক, ঠিক আছে? এই বইটায় প্রচুর এক্সাম্পল দেয়া, ঠিক আছে? ও যখনই আপনাকে কোনো একটা থিওরি বলছে ও বলছে লুক এট দিস এক্সাম্পল। এই বইটায় আপনার উদ্দেশ্য হচ্ছে শুধু এক্সাম্পল। সেটা আমি আপনাকে বলি, এই বইটা ভালো মতো পড়ার পরে আপনি জিআরই দেন, আইএলটিএস দেন, আইবি এর পরীক্ষা দেন, ব্যাংকের পরীক্ষা দেন, আপনার এভরিথিং কভার হয়ে যাবে, এভরিথিং। এবং আপনি জীবনে যত গ্রামার পারেন নাই, গ্রামার এর চেয়ে অনেক বেশি পড়ছেন। আরেকটা জিনিস শুনেন, অনেক সময় হয় কি আমরা ওই মানে নিজেদের বেসিক গুলা আসলে গুরুত্ব দেই না, মনে করি যে এই বই আপনি এত সহজে পারবেন কারণ গত 10 বছর গ্রামার আপনাকে বিভিন্ন জন পড়াইছে, অনেক স্যাররা পড়াইছে, আপনি পড়ছেন, ওগুলা পড়া না থাকলে আবার এই বই এত সহজ মনে হইতো না। কি বলতে বুঝছেন? সো এমনটা ভাইবেন না আর এই একটা বই পড়ে জীবনে গ্রামার শিখবে। এই বইটা আপনাকে যেটা করতেছে, এতদিন যা পড়ে আসছেন সেগুলো চোখে আঙুল দিয়ে দেখায় দিচ্ছে, আর কিছু না, এক্সাম্পল দিয়ে দিয়ে। ক্লিয়ার? আপনি কিন্তু এটা এক্সাম্পল বলে এই বই থেকে ভালো মতো দেখবেন, দেখবেন মানে এক্সাম্পলের ব্যাখ্যাগুলো দেখবেন। এখন আপনি একটা কাজ করবেন ভাইয়া, আপনার একটা আরেকটা জিনিস, এই যে নোট খাতা বানাইতে বলছি, এই বইয়ের প্রত্যেকটা এক্সাম্পল পেজ নাম্বার সহ খাতায় তুলে ফেলবেন। প্রত্যেকটা এক্সাম্পল কিভাবে তুলবেন আমি বলি। মনে করেন এই যে এটা, অলদো শি ডিডন্ট হ্যাভ মাচ ওয়ার্ক এক্সপেরিয়েন্স শি ওয়াজ অফার্ড দ্য জব। আপনি খাতাটাকে বাম পাশে পেজ নাম্বার দিবেন, এটার লেফট সাইডে পেজ নাম্বার দিবেন। যে বইটা একটা ঝামেলা আছে পেজ নাম্বার বলেছে, আপনি পিডিএফ এর পেজ নাম্বারটা দিতে পারেন, এবারটার পেজ নাম্বার নাই, ঠিক আছে? মানে আমি এই প্রিন্টেড পেজটায় বইটাই আছে, পিডিএফটায় পাবেন না। প্রিন্টেড যেটা বাজার থেকে যারা কিনছেন তারা পাবেন, পিডিএফটায় পেজ নাম্বার নাই, ঠিক আছে? প্রিন্টেড যারা কিনছেন তাদের হয়তো থাকবে, বাট স্টিল আপনি এমনও করতে পারেন পিডিএফ এর নাম্বারটাও দিয়ে ফেলতে পারেন, বা চ্যাপ্টার ওয়াইজ দিয়ে ফেলতে পারেন, আর হোয়াট এভার চ্যাপ্টার ওয়াইজও দিতে পারেন, ঠিক আছে? বাট আপনার এটলিস্ট থাকবে, এই জন্য আপনি ভবিষ্যতে যদি কোনো কারণে দরকার আপনি আপনার নোট খাতা থেকে বের করতে পারেন। পুরো বইটা যখন একবার পড়া হয়ে যাবে আপনি কি বারবার এই বই খুলে পড়বেন বলেন? হ্যাঁ, বাট এই যে বললাম যে এই এক্সাম্পলটা তুলবেন, কেন তুলবেন জানেন? এই এক্সাম্পলটা আপনি খাতা খুলে দেখলেই আপনার মনে হবে আচ্ছা এই এক্সাম্পলটা আমি ওই বইয়ে পড়ছিলাম কনজাংশন হিসেবে, এখানে অলদো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। অথবা অথবা আপনি কি করবেন, এই পুরো বইটার একটা শর্ট হ্যান্ড ভার্সন, হ্যান্ড নোট ভার্সন বানায় ফেলবেন, সেইখানে অনলি এক্সাম্পল গুলো তোলা থাকবে, এক্সাম্পল গুলোর ব্যাখ্যা লেখা থাকবে। আমি যদি এক্সাম্পলটা আমার খাতায় তুলতাম, আমি কিভাবে তুলতাম? আমি এক্সাম্পলটা লিখতাম, লিখে আমি কি করতাম, আমি অলদো এর নিচে একটা দাগ দিতাম, অলদো এটা একটা দাগ দিয়ে এটাকে একটা অ্যারো দিতাম, দিয়ে লিখে রাখতাম কি কি লিখতাম বলেন? সাবঅর্ডিনেট রাইট, কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো আমি যখন ভবিষ্যতে এই বইটা কোনোদিন রিভাইজ করতাম, আমি কি সাবঅর্ডিনেটিং কনজাংশনের ডেফিনেশন আর পড়তাম বলেন? না ভাইয়া। না ভাইয়া। সিমিলারলি আমি ধরেন একই রকম এখানে মনে করেন এই এই এক্সাম্পলটাই যেখানে কোনো একটা কিছু আন্ডারলাইন করলাম, ধরেন যে এটা নন এসেনশিয়াল ক্লজ অথবা এসেনশিয়াল ক্লজ অথবা সামথিং, তো আপনারা এই বইটার থেকে প্রত্যেকটা এক্সাম্পল খাতায় তুলবেন এবং এক্সাম্পল দিয়ে দিয়ে আপনি আপনার পুরো খাতাটা ভরে ফেলবেন। ক্লিয়ার? মানে এক্সাম্পলকে মার্ক করে করে আপনি টোটাল থিওরি গুলো নিয়ে আসবেন। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারছি? এরকম করে প্রত্যেকটা জিনিস, যেমন আপনি এই লাইনটা তো তুলবেন, হি ওয়ার্ক হার্ড, এন্ড এর নিচে আপনি টান দিয়ে আন্ডারলাইন করে ওটা টান দিয়ে লিখে রাখবেন কি কোঅর্ডিনেটিং কনজাংশন, পাশেই লিখে রাখবেন কি ফ্যান বয়েজ, তাই না বলেন? তো আপনি এই পুরো বইটার একটা হ্যান্ড নোট ভার্সন নিজের খাতায় বানায় ফেলবেন, ঠিক আছে? কি বলতে বুঝছেন? জি ভাইয়া। আমারটা বানানো আছে, আমার পার্সোনালটা, আমি এটা মাঝে মাঝে এক্সাম্পল হিসেবে ক্লাসে দেখাবো, বাট পুরোটা আমি এখান থেকে দেখাবো না, আপনারা বায়াসড হয়ে যাবেন। মানে এইগুলো আসলে যার যারটা তার তার মতো হওয়া উচিত। ক্লিয়ার? তাই না? তাহলে হবে কি আপনারটা আপনার মতো হবে, আপনি অন্যটা দিয়ে বায়াসড হবেন না, ঠিক আছে? ওকে, চলেন সামনে আগাই।
এটা চুজ ইউর ওয়ার্ডস, এটা নিজেরা একটু দেখে নিবেন। এটা আসলে এখন কাজে লাগবে না, বাট সামনে আমাদের আমরা কিছু কমন ওয়ার্ড, মানে কাছাকাছি ওয়ার্ড বলে এগুলাকে, ঠিক আছে? এগুলো আমাদের কাজে লাগে, যে মিনিং একই রকম মনে হয় বাট আমরা ভুল ইউজ করি। কমন ইরর বলতে পারেন, ঠিক আছে, যেগুলো আমরা কমন ভুল করে ফেলি, ঠিক আছে, যে আমরা মনে করি যে এই শব্দগুলা মিনিং এইটা, বাট আসলে সেটার মিনিং সেটা না, মিনিং কাছাকাছি কিছু একটা, ঠিক আছে? যেমন ধরেন ক্রিডুলাস আর ক্রেডিবল, ঠিক আছে, দুইটার একই রকম মনে হইতে পারে মিনিং, যে দুইটাই ক্রিড। আমাদের এই যে এখানে যেটা আছে ইকোনমিক আর ইকোনমিক্যাল, দুইটা একদম 99% সেম ওয়ার্ড, বাট মিনিং আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে? তো এইগুলো আমরা জাস্ট বুঝে, এটা আমাদের একটু মনে করাই দিচ্ছে, ভাই তুমি যখন তোমার ওয়ার্ড পিক করবা তুমি কিন্তু সাবধানে পিক করো, এটাই, আর কিছু না, ঠিক আছে? যেমন দেখেন এখানে যেটা বলছে, মাই ডিসিশন টু ড্রাইভ এ হাইব্রিড কার ওয়াজ মোটিভেটেড বাই ইকোনমিক কনসিডারেশনস, ঠিক আছে? আর ইকোনমিক্যাল কনসিডারেশনস মোটিভেটেড মাই ডিসিশন টু ড্রাইভ এ হাইব্রিড কার। কেউ কি জানেন ইকোনমিক আর ইকোনমিক্যাল এর মধ্যে পার্থক্য কি? জি ভাই, কি বলেন? ইকোনমিক্যাল মানে সস্তা ভাইয়া, আর ইকোনমিক একটা মানে হচ্ছে- হচ্ছে পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। মানে আমরা যেটাকে সস্তা বোঝাবো এটা ইকোনমিক্যাল হবে, ঠিক আছে? আর ইকোনমিক মানে ডিরেক্টলি রিলেটেড টু অর্থনীতি, ঠিক আছে? মানে সেটার মানে সস্তা কিছু না, ঠিক আছে? আবার ইকোনমিক্যাল মানে অর্থনৈতিক না, একদম ডিরেক্ট সস্তা, ঠিক আছে? তো এইভাবে করে বলছে যে ভাই এই জিনিসগুলো কিন্তু তুমি একটু বুঝে ব্যবহার করবা, ঠিক আছে? এই যে দেখেন বলে দিচ্ছে, বাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট লাস্ট লাইন, বাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ ইজ ইকোনমিক কনসিডারেশনস, দ্যাট ইজ মনিটারি কনসিডারেশনস, ঠিক আছে? আচ্ছা, বাট অধিকাংশ জায়গায় দেখবেন যে মিনিং কাছাকাছি। সস্তা মানেই তো আসলে টাকা পয়সায় কম লাগে, তাই না? সস্তা শব্দটা ইটসেলফ একটা মনিটারি টার্ম, তাই কি না? জি ভাইয়া। জি ভাইয়া, ঠিক আছে, সস্তা তো আসলে টাকা ছাড়া হয় না, আরো টুকটাক অনেক কিছু হয়, আমরা সস্তা মানুষ, সস্তা চরিত্র এইসব হিসেবে ব্যবহার করি, বা খুব সস্তা সিনেমা বানাইছে এগুলো আমরা বলি, বাট সেটা আসলে ডিফারেন্ট মিনিং, সেটার সাথে আসলে একদম সস্তা শব্দ হিসেবে ব্যবহার করি না। এগুলো অনেকটা ওই রকম, মামা সেই হইছে, সেই যে কি হইছে আমরা বসলে বুঝাই সেরা হইছে, তাই না? তাই তো। তো এই যেটা বললাম যে চুজ ইউর ওয়ার্ডস, এটা নিয়ে আসলে এত চিন্তা করার দরকার নেই, এটা আমরা সামনে মুখস্থ করবো, এটা আসলে কমপ্লিটলি মুখস্থ বিদ্যা, এবং এটা ভোকাবুলারি রিলেটেড, পাইছেন? এই যে গ্রামার পড়তে গিয়ে আমি কিন্তু বলি নাই ভাই, এরাও কিন্তু বলতেছে চুজ ইউর ওয়ার্ডস, মানে এটা ভোকাবুলারি জানা ছাড়া চুজ ইউর ওয়ার্ডস করা যাবে? বলেন না না, বলেন ভাই, ভাই, যাবে? জীবনে পসিবল না। তো আলটিমেটলি এখানে এই জিনিসগুলা প্যারালালি আসবে, ঠিক আছে? সেখানে এরা কিছু উদাহরণ দিচ্ছে, এগুলা এই মুহূর্তে মুখস্থ করার দরকার নেই, এই পার্টটা এই মুহূর্তে স্কিপ করে যাইতে পারেন। আর যদি কেউ মুখস্থ করে মনে করেন যে না সামনে আসছে এই কটা তো আমরা মুখস্থ করে ফেলি, শেখা হয়ে যাক, তাইলে করলেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা নিয়ে কোনো ঝামেলা নাই। ওকে, আচ্ছা, এবারে আসেন একটু এক্সাম্পল গুলো, এই জিনিসগুলো অবশ্যই দেখবেন, এক্সাম্পল গুলো দেখবেন এবং ওই একই সাথে ক্লিয়ার করে ফেলবেন। দেখেন এটা এরা যেভাবে বলছি, দেখেন শুড আর মাস্টের মধ্যেও যে পার্থক্য হইতে পারে সেটা খেয়াল করুন, মিনিং এ পার্থক্য খেয়াল করেন। সেন্টেন্স কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, বাট মিনিং এ পার্থক্য আছে। দেখেন, দ্য কোর্ট রুলড দ্যাট দ্য প্লেনটিফ মাস্ট পে ফুল ড্যামেজেস, ঠিক আছে? দ্য কোর্ট রুলড দ্যাট দ্য প্লেনটিফ শুড পে ফুল ড্যামেজেস, দুটার মধ্যে পার্থক্য বুঝতেছেন? জি ভাইয়া, এটা টফেল একদম ক্লিয়ার। একদম মাস্ট দিতেই হবে, এটাই রায়, কোর্টের রায় এটাই, তাকে দিতেই হবে। আর একটা হচ্ছে কোর্ট বলতেছে তার দেয়া উচিত, না দিলে কিন্তু কোনো শাস্তি হবে না, তাই না? ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই, এখন খেয়াল করেন, খেয়াল করেন, নোটিস দ্যাট দ্য সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স ক্যানট বি কারেক্ট, কেন বলেন? কারণ কোর্ট কোনো কারণ যে নৈতিক proof বিষয় যেটা ভুল একটা রায়ের কথা বলা হয়েছে, এটা কোনো সাধারণ মানুষের কথা নয়, এটা ব্যাপার হচ্ছে হচ্ছে ভাইয়া, ডিরেক্ট কোর্টের কথা। কোর্ট কোনোদিন আপনার মোরাল অব্লিগেশন নিয়ে কাজ করে না, কোর্ট কি নিয়ে কাজ করে? অনলি আইন, তাই না? সুতরাং কোর্টে এভরিথিং ইজ মাস্ট, কোর্টে এভরিথিং ইজ দ্য ফ্যাক্ট, এভরিথিং ইজ মাস্ট। কোর্ট আপনাকে কোনোদিন এটা বলবে না হ্যাঁ তোমার বেকসুর খালাস দিয়ে দিলাম, কিন্তু তোমার উচিত ওনাকে কিছু টাকা দেয়া, এই কথা কোর্ট জীবনে বলবে। কোর্ট তোমারে বলে দিবে যে হ্যাঁ আপনাকে খালাস দেয়া হইলো, একই সাথে আপনাকে সাজা দেয়া হইলো কি আপনি ওনাকে এত টাকা দণ্ড দিবেন, এটা অনাদায়ে আপনি আবার 3 দিন জেল খাটবেন, তাই না? বুঝো, এমন মানে অনেক রায় রিকোয়েস্ট আপনারা, করবে না। আপনাকে এক্স্যাক্টলি, তো এখানে সুরের কোনো ব্যাপার নাই। এই জিনিসগুলো কিন্তু ভাই আপনাকে যদি দুইটাই অপশনে থাকে, আপনার কিন্তু এখানে অ্যান্সার হচ্ছে মাস্ট, তাই না? গ্রামাটিক্যালি দুইটাই কারেক্ট, বাট এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে, ক্লিয়ার? ঠিক আছে, ওকে। তো আসলে আসেন এক্সাম্পল 2 নিজের মতো করে দেখে ফেলবেন, এগুলার আমি আগাচ্ছি না, প্লেস ইউর ওয়ার্ড। আচ্ছা, এইগুলা এগুলা আর আগাচ্ছি না, আপনি অলরেডি এগুলা দেখলে বুঝবেন যে অল, যে অনলি, অনলি কোথায় ইউজ করা উচিত। অনলি এই এক্সাম্পলটা সুন্দর, এটা কিন্তু আসলে একটু আলাপ করি, দেখেন
অনলি দ্য কাউন্সিল ভোটস অন থার্সডে। দেখেন অনলি যদি আগে দেন তাহলে অনলি কাকে মডিফাই করতেছে বলেন তো? The council. কাউন্সিল কে কাউন্সিল, তার মানে বুঝাইতেছে অনলি দ্য কাউন্সিল ভোটস অন থার্সডে, মানে কি বৃহস্পতিবারে শুধুমাত্র কাউন্সিলই ভোট দেয়, রাইট? তাই তো প্রথম সেন্টেন্সটা ভাইয়া। মানে কি, যে বৃহস্পতিবারে শুধুমাত্র কাউন্সিল ভোট দেয়, তার মানে বৃহস্পতিবার আর কেউ ভোট দিতে পারে না, রাইট? জি ভাইয়া, এটাই হ্যাঁ বোঝাচ্ছি। আচ্ছা পরেরটা খেয়াল করেন, দ্য কাউন্সিল ভোটস অনলি অন থার্সডে। সেকেন্ড লাইনটাই কিন্তু এটা বুঝাচ্ছে যে থার্সডেতে আরো অনেকেই ভোট দিতে পারে, বাট কাউন্সিল ভোট দেয় অনলি থার্সডেতে, কাউন্সিল অন্য কোনো দিনে ভোট দেয় না। প্রথম লাইনটাই বুঝাচ্ছে দেখেন কাউন্সিল যে কোনো দিনই হয়তো ভোট দিতে পারে, কিন্তু বৃহস্পতিবারে কাউন্সিল ছাড়া আর কেউ ভোট দিতে পারবে না, রাইট? প্রথম সেন্টেন্সটায়। জি ভাইয়া। আর সেকেন্ড সেন্টেন্সটাই বুঝাচ্ছে কাউন্সিল শুধুমাত্র বৃহস্পতিবারে ভোট দেয়, অন্য কোনো দিন সে ভোট দেয়ই না, রাইট? জি এই ভাইয়া। জন্য দেখেন জাস্ট পজিশন চেঞ্জ করলে কিন্তু মডিফায়ার চেঞ্জ হচ্ছে। দেখেন প্রথমটায় অনলি মডিফাই করছে কাউন্সিলকে, আর সেকেন্ডটায় অনলি মডিফাই করছে কাকে, থার্সডে কে, তাই না? তো এই জায়গায় কিন্তু ভাই এগুলা খেয়াল করবেন। এখন আপনি এটা কেমনে বুঝবেন যে কোনটা কারেক্ট? বলেন কেমনে বুঝবেন কোনটা কারেক্ট? কনটেক্সট অনুযায়ী বুঝতে হবে। এক্স্যাক্টলি, কনটেক্সট মানে কি? কনটেক্সট মানে শুরুতেই হচ্ছে আপনি সেন্টেন্সের মিনিংটা অ্যাজিউম করতে হবে, তাই না? যে এটা কি মিন করতে চাইছিল অথর, তাই না? বুঝতে পারছেন? এটাই তো কনটেক্সট, তাই না? জি ভাইয়া। তো এইটা কিন্তু আগেই আমাদেরকে এই জন্য সেন্টেন্সের মিনিং শুরুতেই অ্যাজিউম করে নিতে হবে, ঠিক আছে? এই জন্য রিডিং হ্যাবিটটা লাগবে। ক্লিয়ার? ওকে, আগাচ্ছি। তো মোটামুটি আমাদের এখানে অলমোস্ট, আপনারা কিন্তু আরো, মানে আমি সবগুলো এক্সাম্পল আলোচনা করি নাই, বাট আপনারা কিন্তু অবশ্যই সবগুলা দেখবেন। আমি রিলেভেন্ট জিনিসগুলা ডিসকাস করে যাচ্ছি, মানে আপনাদেরকে ধরায় দেওয়ার চেষ্টা করতেছি যে আমাদের কি কি দেখবে। ম্যাচিওর ওয়ার্ডস এটা আমি আলোচনা করতেছি না, ইটস ইজি, দ্যাটস আমি আলোচনা করতেছি না, ঠিক আছে? আচ্ছা, অ্যাভয়েড রিডান্ডেন্সি, এগুলো কিন্তু ক্লিপস তো ফেলে মাস্ট পাবেন, ঠিক আছে? ক্লিপস তো ফেলে দেখবেন রিডান্ডেন্সির উপরে আলাদা একটা চ্যাপ্টারই আছে, ঠিক আছে? ক্লিপস তো ফেলে কমপ্লিটলি রিডান্ডেন্সির উপরে আলাদা একটা চ্যাপ্টারই পাবেন, ঠিক আছে? ওইটা আমরা রিডান্ডেন্সি চ্যাপ্টারটা পড়বো, ওই ক্লিপস তো ফেল যখন পড়বো, আর ওই যে জিম্যাট যে বইটার কথা বললাম ওখান থেকে আমরা এই জিনিসগুলো একটু ডিসকাস করবো। বাট এইখানে যতটুকু আছে এটা আমাদের মোটামুটি হয়ে যাবে। এই যে এখন স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন যে অ্যাভয়েড রিডান্ডেন্সিতে, রিডান্ডেন্সি মানে কি, অপ্রয়োজনীয় কথা বাদ দিব, একই কথা দুইবার বলবো না, ঠিক আছে? যেমন আপনাদেরকে একটা প্রচলিত রিডান্ডেন্সি জিনিস বলি। সাপোজ ধরেন আপনারা আজকে বাসায় রান্না করছেন, নিজে নিজে রান্না করছেন, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। সাপোজ ধরেন আপনারা নিজে নিজে রান্না করছেন, এখানে রিডান্ডেন্সি কি আছে বলেন তো? সাপোজ ধরেন। ধরেন। রাইট, রাইট, এটাই। সাপোজ মানেই তো ভাই আমি অলরেডি ধরে নিছি, তাই না? সো আলটিমেটলি আর রিডান্ডেন্সি মানে আবার ধরেন সাপোজের তো দরকার নাই, মানে যে কোনো একটা। সো এই যে ব্যাপারগুলো এইখানে এরকম কমন কিছু জিনিস আমাদের চলে আসে, ঠিক আছে? একদম কমন রিডান্ডেন্ট কিছু জিনিসপত্র চলে আসে, তো এটা আপনারা পাবেন। যেমন এখানে খেয়াল করেন, এই রিডান্ডেন্সি দিয়ে কিন্তু আইবিএ তে একদম সবচেয়ে সহজ যে এরর ডিটেকশন বা সেন্টেন্স কারেকশনটা আসে, এটা হচ্ছে রিডান্ডেন্সি দিয়ে, এবং অলমোস্ট কমন আসেই, ঠিক আছে? দেখেন, দ্য ভ্যালু অফ দ্য স্টক রোজ বাই 10% ইনক্রিজ। ভাই রোজ মানে রাইজ মানেই তো বাড়ছে, আর ইনক্রিজ দরকার নাই, ক্লিয়ার? তখন এটা রিডান্ডেন্ট। এটা আমরা দুই ভাবে বলতে পারি, দ্য ভ্যালু অফ দ্য স্টক ইনক্রিজ বাই 10%, অথবা দ্য ভ্যালু অফ দ্য স্টক রোজ বাই 10%। এবার ভাইয়া বলি, আপনি খাতায় কি লিখবেন? আমি যে বলছি আপনি একটা হ্যান্ড নোট ভার্সন বানাবেন, আপনি লিখবেন রং, রং লিখে এই সেন্টেন্সটা তুলে রাখবেন। এই রাইট গুলা আর লিখবেন না। রাইট গুলা কেন লিখবেন না? রিকল করার জন্য। রাইট গুলো আপনার কাজ হচ্ছে আপনি প্রত্যেকবার যখন প্র্যাকটিস করতে বসবেন ওই রংটা দেখে রাইট ভার্সন লিখবেন আর বই বের করে মিলাই নিবেন, ক্লিয়ার? আপনি রিকল করার ট্রাই করবেন, আচ্ছা এই রং যে সেন্টেন্সটা লিখে রাখছে আসলে এনে কি পড়ছিলাম, এটা কোন টপিক। অটোমেটিক আপনি এটা দেখলেই বুঝতে পারবেন, আপনার মাথায় যদি আসে এটা তো রিডান্ডেন্সি। এতে কি হবে বলেন তো? কেন সব রং গুলা লিখে রাখতেছি বলেন তো? কারণ পরীক্ষা তো রং দিয়ে আমাকে রাইট আইডেন্টিফাই করতে বলে, এই জন্য, ক্লিয়ার? আপনার যে হ্যান্ড নোট ভার্সনটা হবে সেখানে এই বইয়ের সব উদাহরণ তুলে ফেললে আপনি মোটামুটি ইউ আর ডান, ঠিক আছে? ওকে, সামনে আগে এই যে এখানে সাম টোটাল এগুলো মোটামুটি আমি আর আলাপ করতেছি না, এগুলো অলরেডি বুঝাই দিচ্ছি যে ঘটনা কি। সো আচ্ছা, এরপরে এই যে প্রবলেম সেট, এটা নিজে নিজে প্র্যাকটিস করে ফেলবেন। এখানে মোটামুটি 10টা, প্রত্যেক চ্যাপ্টারে 10-11টা করে আছে, দেখি এই চ্যাপ্টারে কয়টা আছে, 10টাই আছে। ওকে, এই 10টা প্র্যাকটিস করে ফেলবেন, ঠিক আছে? ওকে,
প্রশ্ন পড়ে নিবেন আগে, মানে প্রবলেম সেটিং এখানে যেমন বলছে আন্ডারলাইন পোর্শন অফ ইচ সেন্টেন্স, এটা কিন্তু আগে মানে পড়ে নিবেন যে প্রশ্নে কি বলছে। ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত Yeah. কারো জি কোনো ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলো ভাইয়া। রুমি, তুমি আগেও হাত জাগাইছিলা, প্রশ্ন শেষ পর্যন্ত করতে পারো নাই, প্রশ্ন করো। তোমার কথা তো ভাই শুনি না, তুমি প্রত্যেকবার হাত জাগাও কিন্তু তোমার মাইক্রোফোন বন্ধ করা, তাই তোমার কথা আমরা শুনি না। ওকে, আচ্ছা এরপর কিন্তু অ্যান্সারও দেয়া আছে, অ্যান্সারটা নিজের মতো করে পরের পেজই পাবেন, সলিউশন থেকে মিলাই নিবেন। সব কোর্সের গ্রুপে কিন্তু পিডিএফ দেয়া আছে, আর যারা বই কিনছেন তো কিনলেন। এই সলিউশন ভাইয়া আপনি যদি না পারেন, দেখেন এই যে যদি এখানে আপনি কিন্তু আগে 10টা নিজে করবেন, পুরো চ্যাপ্টার পড়ার পর আপনার কাজ কি? আপনি কি আগেই সলিউশন দেখতে যাবেন? বলেন। না, আপনি আগে না। পুরো চ্যাপ্টারটা প্রয়োজনে 2-3 বার পড়বেন। আপনি যখন মনে করবেন যে না আই এম ডান উইথ দিস চ্যাপ্টার, দেন আপনি 10টা প্রবলেম দিয়ে একটা ছোট পরীক্ষা দেবেন। এই 10টা প্রবলেম পরীক্ষা দিতে হলে আপনার কয় মিনিট সময় নেওয়া উচিত বলেন? 10 মিনিট। হ্যাঁ ওকে, ইনিশিয়ালি 10 মিনিট ঘুরে না, 15 মিনিটও নিতে পারেন, আস্তে আস্তে করে সময় কমবে। দেন আপনি এখানে ব্যাখ্যাটা দেখে নিজের মতো করে একটু মিলাই নিবেন যে ওকে আমি কোথায় ভুল করছি বা কি পারি নাই। ঠিক আছে, আর এখানে কিন্তু প্রত্যেকবারে যে সেন্টেন্স কারেক্ট করতে বলছে তা কিন্তু না, আপনাকে এই শুরুতে উপরে বলে দিবে দ্য আন্ডারলাইন সামথিং সামথিং, যে কি করতে হবে সেটা কিন্তু বলে দিবে। ক্লিয়ার? ইনস্ট্রাকশন আগে পড়ে নিবেন। এই আইবি এর পরীক্ষায় কমন মানুষজন এসব ভুল করে, ইনস্ট্রাকশন না পড়ে আরে পরিচিত ফরম্যাট ধাপ করে দাগানো শুরু করে দেয়। অর্ধেক দাগানোর পরে টের পায়, মনে করেন 5টা আছে ওই সেকশনের প্রশ্ন, 3টা দাগানোর পরে টের পায় ও শিট, ওরা তো বলছিল যে হুইচ ওয়ান ইজ নট কারেক্ট। শিট, কখন টের পায় জানেন? টের পায় তখনই যখন দেখে 3 নাম্বার কোশ্চেনে গিয়া আরে এখানে তো দুইটাই অ্যান্সার হইতে পারে, না দুইটাতে অ্যান্সার হইলে এখন কোনটা দাগাবো। তখন আবার উপরে গিয়ে কোশ্চেন পড়ে, তখন দেখে যে লেখা আছে হুইচ ওয়ান ইজ নট কারেক্ট। ঠিক আছে, ততক্ষণে তো যা হবার হয়ে গেছে। সেই জন্য কিন্তু ইনস্ট্রাকশন ভালো মতো পড়ে নিবেন, যতই আপনার মুখস্থ জানা থাকুক যে এটা এই। ঠিক আছে,